তিনি হচ্ছেন আমাদের গেস্ট, আমাদের হট সিট, তিনি অলংকৃত শুনতে পেতেন। জি, কিন্তু কখনো ভাবি নাই যে আসলে আপনার সামনাসামনি বসে আমি কখনো কোনোদিন কথা বলবো। ঠিক আছে, তো যাই হোক, খুবই এক্সাইটেড আর একটু নার্ভাস, কারণ কখনো কোনোদিন আমি কোনো মিডিয়াতে অথবা কোথাও কোনো ক্যামেরার সামনে আমি কোনোদিন আজ পর্যন্ত কথা বলি নাই, এই জন্য একটু নার্ভাস। ওকে, যাচ্ছি আমার জাহিদের কাছে। জাহিদ, শুনতে চাই তোমার জীবনের কথা। ছোটবেলা থেকে শুরু করি। আমার ইচ্ছা ছিল আমি স্কুলে পড়ালেখা করব, কিন্তু আমার আব্বার ইচ্ছা ছিল আমি মাদ্রাসায় লেখাপড়া করব। তখন আমার বয়স যখন আপনার 5 থেকে 6 বছর, তখন আমাকে মাদ্রাসায় নিয়ে যায়। কিন্তু দেখা যায় মাদ্রাসায় যতজন স্টুডেন্ট ছিল, তো আবার সবার থেকে আমি ছিলাম একটু ছোট সবার থেকে। তখন হুজুর বলে যে এত ছোট বাচ্চাকে ভর্তি করবেন, আরও একটু কিছু সময় দেন, আর একটু বড় হোক, তারপরে ভর্তি করেন। তখন আমাকে নিয়ে আসার তার 1 থেকে 2 বছর পর আমাকে আবার নিয়ে যায়। তখন আমার বয়স 7 থেকে 8 বছর এরকম হবে। তখন মাদ্রাসায় ভর্তি হই। মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় কিন্তু আমার মাদ্রাসায় পড়ার ইচ্ছা ছিল না। সত্যি কথা বলতে আমার ইচ্ছা ছিল যে আমার পাড়ার প্রতিবেশী আমার বন্ধুরা সবাই যাইতো স্কুলে, সাদা প্যান্ট নীল শার্ট। আমার কাছে ওই বাচ্চা বয়সে তো তোমার ফোকাসটা ওখানে থাকা উচিত, ইউনিফর্ম কেমন বা সবাই কোথায় যাচ্ছে, সবাই বই হাতে করে নিয়ে কি পড়লে কি হবে সেটা বোঝার শক্তি তো তখন তোমার হয়নি। ওকে, সো ইউনিফর্মের টান, যে এই ড্রেস পরে আমিও যাব, আমার খুব ইচ্ছা ছিল যে আমি স্কুল পড়ালেখা করব। যখন আমাকে মানে জোর করে মাদ্রাসায় ভর্তি করে, তারপরে ইচ্ছা ছিল যে আমি অন্তত 5 পর্যন্ত পড়ি, 5 পর্যন্ত পড়ে তারপর আমি লাগলে আমি মাদ্রাসা আবার নেক্সটে ভর্তি হই। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত স্কুলেতে পড়া হলো না, মাদ্রাসায় ভর্তি হলাম। কিন্তু অন্য যেসব স্টুডেন্ট যারা ছিল, ছাত্র যারা ছিল, তাদের বাবা মা যেভাবে মনে করেন যে কি বলবো, এই যে একটা হাত খরচ, তারপর যে একটা মায়া মমতা, দেখে ভালো লাগতো। কিন্তু আমাকে প্রথম যেদিনকে আমার মাদ্রাসায় আমাকে হুজুর কাছে যখন নিয়ে যাই ভর্তি করার জন্য, তখন একটা কথা বলে আমার আব্বা আমার ওস্তাদজিকে, যে মানে আমার আব্বা না একটু মানে রাগী, ছোটবেলা থেকেই দেখে আসছে, তো অনেক রাগী, মানে আমার বাবার মতো। এতটা রাগী আসলে মানুষ কম হয়, মানে প্রচন্ড রাগী। যখন রাগ হয় তখন মানে সন্তান না কি, এটা তার কাছে দেখার মতো কোনো টাইম নেই। তা হুজুরকে বলে যে এই যে আমার ছেলেকে রেখে গেলাম, শুধু চোখ দুটা যেন মানে থাকে আর জিহ্বাটা যেন থাকে, মানে কথা বলার জন্য আর দেখার জন্য চোখ দুটো থাকলেই যথেষ্ট। মানে এতটা কড়াকড়ি শাসন ভাবে আমাকে দিয়ে, ইচ্ছা মতো পিটাও। হ্যাঁ, ইচ্ছা মতো। যদি প্রত্যেকটা অঙ্গহানি হয়ে যায় কোনো কমপ্লেন নাই, যায় আসে না, শুধু দেখার জন্য চোখ আর জিহ্বাটা বলার জন্য জিহ্বাটা থাকলেই হবে। তা একটা কথা গুলো, কোন এই যে 7 বছর একটা বাচ্চা, তার সামনে যদি তার ব্যাপারে যদি এইভাবে কথা বলে, তার মানসিক অবস্থা কি হয়? তুমি করে বলি উইথ ইওর পারমিশন। অবশ্যই, তোমার সামনে বলতেছে। অবশ্যই, জি, আমার সামনেই বলতেছে, আমি দাঁড়ানো, এইভাবে বলতেছে। তখন আমি ভাবলাম যে আমার আব্বা এইভাবে কথা বলতেছে। তা যাই হোক, বলছে তো বলছেই, মাদ্রাসায় ভর্তি হই। তো এই যে আছে না, আমার আব্বা কিন্তু এমনটা অভাবী মানুষ কিন্তু সে ছিল না। মানে মোটামুটি ভাবে আমরা কারোর কাছে মনে করেন যে 1,000 টাকাও আমার আব্বা কারোর কাছে দেনা ছিল না, মোটামুটি সচ্ছল ফ্যামিলি। তা এই যে একটা সন্তানকে মাদ্রাসায় হোক বা যে কোনো প্রতিষ্ঠানে হোক যখন লেখাপড়া করাবো, সবার তো একটা মানে প্রিপারেশন থাকে যে ওর একটা হাত খরচ আছে, ওর ভালো একটা পোশাক আশাক আছে। কিন্তু আমার আব্বু কখনো আমাকে 1 টাকাও আমাকে হাত খরচ কোনোদিন দেয়নি। আমি যা নিছি আমার মায়ের থেকে নিছি, ঠিক আছে, ওই টাইমটাতে। তখন তো 1 টাকা তো অনেক বিশাল কিছু, 1 টাকা 2 টাকা, তখন 90-এর দশকের দিকে কথা বলছি। তখন এইভাবে পার করি কিছুদিন। কিন্তু ওই যে ছোটবেলা থেকে না বাড়ির দিকে মন টানছিল, মায়ের কাছে থাকবো, মায়ের কাছে ঘুমাবো, এই জিনিসটা আমাকে সবসময় আমাকে মানে কাজ করতে যায়। মার পাশে ঘুমাবো, মাদ্রাসায় এইখানে কিভাবে মানুষ ঘুমাই, কিভাবে মিস করতে মা, ঠিক আছে, মাকে খুব মিস করতাম, কারণ মা আদর করতো, ছোটবেলা থেকে আদর করতো। আব্বা যে বলছি তো আগে যে আব্বা একটু রাগী ছিল, বাট ওই নিয়মের মধ্যে যখন থাকতে মাদ্রাসায়, তখন কিভাবে ফিল করতে, যখন যে এই যে ফ্লোরে শুয়ে রয়েছি, বিছানার বিদেশে শুয়ে রয়েছি, যদি মার কাছে থাকতে পারতাম, না জানি কত ভালো হতো। অনেক বয়স কম, 7 বছর তখন বয়স। কি ভাবতে তখন নিজে নিজে? তখন ভাবতাম যদি
আমি কালকে সকালে বাড়ি চলে যাব, এরকম রাত্রে ভাবতেছি সকালে বাড়ি চলে যাব, মায়ের চেহারাটা হ্যাঁ। মুখের সামনে ভাসতে হ্যাঁ। এরকম। বাড়ি চলে যাব আর মাদ্রাসায় আর আসবোই না, যা হয় হবে। তখন কি করতাম ধরেন সকালবেলা উঠে বাড়িতে চলে আসছি, কিন্তু যখন আব্বা দেখছে যে বাড়িতে চলে আসছি তখন ধরে নিয়ে যাবার দিয়ে আসছে। ঠিক আছে, মা আরে বলছে মা আমি যাবো না, মা 1 টাকা 2 টাকা এরকম করে দিত তখন। তো এইভাবে কয়েক বছর পার করি। আমার আব্বা অনেক কথা আছে যেটা আমি এখন আসলে বলতে পারতেছি না, যাই হোক। তাই অনেক মারধর করতো। ঠিক আছে, বাড়িতে আসলে দেখা যায় যে অনেক প্রচন্ড মারধর করতো। এই মারির ভয়তে বাড়িতে আসতাম না। আবার দেখা যায় যে এই যে বাড়িতে চলে আসছি এজন্য মাদ্রাসায় গেলে হুজুর আবার খুব মারধর করবে, ঠিক আছে, বেদ দিয়ে ফিরাবে। এই চিন্তাগুলো যখন করতাম তখন চিন্তা করলাম যাক মাদ্রাসায়ও যাবো না, তাহলে কি করবো, এই পাড়া প্রতিবেশীর উপর দিয়ে মনে করেন যে ঘুরে বেড়াতাম, খেলাধুলা করে বেড়াতাম। তখন কি করতো, না খেয়ে কতক্ষণ থাকা যায়, 1 দিন 2 দিন। বাড়ির থেকে তো জানা আমি মাদ্রাসায়, আর মাদ্রাসার থেকে জানে যে আমি জানে যে আমি বাড়িতে আছি। তো এইভাবে না খেয়ে 1 দিন 2 দিন এভাবে খেলাধুলা করে বেড়াচ্ছি। যখন আর পারি না তখন চিন্তা করে থাক বাড়িতে যাই। বাসাতে যাচ্ছ না, মাদ্রাসায় যাচ্ছ হ্যাঁ। না, 2-1 দিন যা পারতো ওই কম বয়সে 7-8 বছর 7 বয়স থেকে 8 বছর বয়স। এদিক ওদিক ঘোরাফেরা খেলাধুলা করে বেড়াচ্ছি। পরে যখন আর পারতেছই না, এখন পারতেছি না। খেতে তো কোথায় তখন ওই 1 দিন 2 দিন না খেয়েও কাটাইছি। আরে বলো কি, ঠিক আছে, তখন এই মাদ্রাসা থেকে খোঁজ পাঠাইছে যে কি ব্যাপার। এটা অনেক আমার ইম্পর্টেন্ট, বাড়িতে অনেক বেশি ভুকা থাকে বাচ্চারা ভালোবাসার জন্য, যারা কিন্তু- আমরা প্যারেন্টস হিসেবে অনেক মনে চিন্তা করি যেটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে, অনেক সময় চিন্তা করে দেখি না যে অটুকু বাচ্চার মনের উপরে কি পরিমাণ প্রেসার পড়ছে। সো জাহিদ, তারপর জি, তখন মাদ্রাসা থেকে দেখা যায় ওরা বাড়িতে খোঁজ নেছে যে কি ব্যাপার, ওমর ফারুক আসছে না কেন। আমার নাম কিন্তু আরেকটা আছে, আমার আব্বা আদর করে ডাকতো, ওমর ফারুক বলে ডাকতো। বলে যে ওমর ফারুক তো আসে নাই। তখন আমাকে খুঁজে নিয়ে আসতো, নিয়ে এসে কি করতো, আমার পায়ে শিকল দিয়ে দিত। ঠিক আছে, যাতে শিকল পায়ে শিকল দিয়ে রাখতো, এটা যাতে আমি মানে- শিকল মানে লিটারালি যে শিকল আমরা চিনি, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ কয়েদিরকে যেমন শিকল হ্যাঁ, পড়ায় ওরকম, একটু ভারী শিকল। কয়েদিদের যেমন জি 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 ডান্ডা বেড়ি বলতে যা জি, জি, বোঝায় জি, ওই টাইপের। জি। এরকম মোটা সাইজের টালা আর শিকল পায়ে দিয়ে দিত। বয়স কত? ওই 7 থেকে 8 9। বড় বাড়াবাড়ি, অন্যায়, ঠিক আছে, অসহ্য রকমের অন্যায়। মানে এই তালাটা দিত শিকলটা এই জন্য যাতে পাড়া প্রতিবেশীর উপর দিয়ে সবার সামনে যাতে এই অবস্থা না যেতে পারি, অসহ্য রকমের অন্যায়। বাধ্য হয়ে যাতে আমি মাদ্রাসায় থাকি। ঠিক আছে, খুব দুঃখজনক। তো এইভাবে বেশ কয়েক বছর পার হয়ে যায়, ধরেন 4 থেকে 5 বছর এইভাবেই। আমার তো ভালো লাগে না মাদ্রাসায় পড়তে, চিন্তা করতাম যে এইভাবে টর্চার করে, হাত খরচ দেয় না, আমার কত কিছু খাইতে মন চাই, পারি না। বা আশপাশে দেখা যায় কত ফ্রেন্ডরা থাকে, ওর বাবা আসে, মা আসে, ভাই বোন আসে দেখা যায় 5 টাকা 10 টাকা 20 টাকা করে দিয়ে যায়, আর আমার তো মনে করেন যে 1 টাকাও আমি পাই না। তা আমার মনের ভিতরে অনেক কষ্ট লাগতো যে এইটা Whereas তোমার বাবার সক্ষমতা আছে, চাইলেই হ্যাঁ, পারে, আছে, যথেষ্ট কিন্তু তুমি পরিমাণ আশপাশে সক্ষমতা দেখছো আছে। সবাই পাচ্ছে, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা হয় না জি জি কখনো। জি। তা এইভাবে কয়েক বছর পার হয়ে যায়। তখন আমি চিন্তা করি যে মাদ্রাসায় আমি আর পড়বো না, আমাকে জোর জবরদস্তি করে মাদ্রাসায় পড়াচ্ছে, আমি আর পড়বো না। তখন ওই সময় কিন্তু আপনার এই যে ভিসিআর চলতো, হুম, হুম। আমার ছোটবেলা থেকে একটু টিভির প্রতি একটু নেশা ছিল, এর জন্য অনেক টর্চার হয়েছে। ঠিক আছে, তো এই টিভির প্রতি নেশা ছিল। তখন ওই ভিসিআর আমাদের প্রতিবেশী, তখন শীতকাল চলে, প্রতিবেশীর এক বাড়িতে আপনার ভিসিআর চলতেছে, সালমান শাহর একটা ছবি, সেটা হচ্ছে সত্যের মৃত্যু নেই ছবিটা। হুম, হুম। তো এই ছবিটা আমি দেখতেছি, তখন রাত বাজে ধরেন 8টা থেকে 9টা। তখন তো মনে করেন যে 8টা 9টা মানে অনেক রাত, তখন তো বিদ্যুৎ ছিল না আমাদের ওদিকে কোনো। তখন বাড়ির থেকে সবাই মা, আমার ছোট আপা, আমার ছোট ভাই আমার থেকে 4 থেকে 5 বছর ছোট, ওদেরকে নিয়ে সবাই আম্মা গেছে হচ্ছে আপনার বড় আপুদের বাড়িতে বেড়াতে। তা বাড়িতে আছে আব্বা, আমি আর আমার বড় ভাই। ঠিক আছে, তা আব্বা তো তখন ব্যবসা করতো, বাড়িতে আসতে ধরেন রাত 9টা 10টা বেজে যাবে। তা ওই টাইমে আব্বা আসছে বাড়িতে, আমি তো ছবি দেখতেছি, আমি তো খুব মানে ছবির ভিতরে ঢুকে গেছি, সালমান শাহর ছবি। ঠিক আছে, সত্যের মৃত্যু হ্যাঁ, নাই তুমি আছো, হ্যাঁ। তোর খেয়ালই না যে কখন কি হতে না পারে। কখন যে কি মানে কাল বৈশাখী ঝড় অপেক্ষা করতেছে আমার জন্য, আমার মানে কোনো সত্যের ধারণা মৃত্যু নাই। নায়িকা কে ছিল? নায়িকা ছিল হচ্ছে আপনার শাবনাজ, আরে মার্সেলা। সরি শাহনাজ। ও শাহনাজ, জি। ওকে। তখন হঠাৎ করে পিছনে তাকায় দেখি আমার আব্বা, আমার তো দেখে আমার তো কলিজার পানি সব শুকাই গেছে, যে না জানি যে অবস্থা মানে ভাবমূর্তি দেখতেছি, আজকে আমি শেষ। আমাকে বলছে উঠে গেছি, ওইখান থেকে ধরেন একটু 10 কদম 20 কদম পার হয়ে যাওয়া শুরু শুরু হলো। আমার উপরে
প্রচন্ড মারধর, সবাই আসছে। জাহেদ, আমি রিলেট করতে পারছি। আমি তেরে মেহেরবানিয়া মুভি দেখার জন্য ভিসিআর এ জি। একই কাম করছি। আমি বললাম যে বহুদিন তো জ্ঞান হওয়ার পর থেকে নিজের বাড়ির টয়লেটে বাথরুম করলাম, একটু বাগানে গিয়ে বাথরুম, বাস বাগানে যাই। বাগানে বাথরুম করতে চাই, এই বাহানায় বাগানে গিয়ে নাম করে চলে গেছি কিন্তু ওই মুভি দেখতে অনেক দূরে, যেখানে টিকিট সিস্টেম মুভি দেখাতো জি, জি। ভিসিআর, সেখানে সেই দিনও একই রকমের প্যাদানি খাইছিলাম। ওখানে উনি আমাকে হাতে নাতে ধরেছিলেন, বাট 10 কদম পর থেকে বাস বাগানে যাওয়ার যে ক্ষতি সেটা পুষিয়ে দিয়েছেন, যেমনটা তুমি বলছো। জি। তারপর তখন সবাই আসছে, এসে ঠেকাইছে, ঠেকানোর পর সবাই পরে জানতে পারছি যে তখন আমাদের বাড়িতে পাশের যে জমি ছিল আমাদের, ওই জমিতে পেঁয়াজ চাষ করতো। তা ঘরে পেঁয়াজ মজুত করে রেখেছে অনেক, যে পরবর্তীতে যখন দাম একটু বেশি হবে তখন বিক্রি করবো। তা আমার বড় ভাইয়ের আবার ওর আবার একটু মানে স্বভাব চরিত্র ভালো ছিল না, বাড়ি ইটা ওটা নিয়ে বিক্রি করে ও তার জোয়াইগুলো খেলে বেড়াতাম। তো বাড়ি ফাঁকা পাইছে, আব্বা নাই বাড়িতে, আমিও নাই। আমার আসি দেখে গেছে আমি এই ভিসিআর দেখতেছি। তখন ও কি করছে, ও ওখান থেকে কয়েক মন পেঁয়াজ ঝেড়ে দিয়েছে। ঠিক আছে, ঝেড়ে দিয়েছে, কিন্তু একটু ভুল করেছে, যেভাবে ঢাকা ছিল, ও যদি ঢাকনাতে ঢেকে রাখতো তাহলে আর ধরা পড়ে না, আর আব্বা এসে দেখে না। তখন কয়েক মন, কয়েক মন, প্রায় 2-3 মন এরকম নিয়ে এনেছে বস্তা করে। আব্বা এসে ঘরের ভিতরে ঢুকে দেখেছে সব এলোমেলো এলোমেলো। তখন তো কুপি বাতি ছিল, হারিকেন। তখন নিয়ে দেখে কি পেঁয়াজ উপর থেকে অনেকগুলো পেঁয়াজ নেই, পেঁয়াজ নেই। আর আব্বা জানে যে আমার বাড়িতে রেখে গেছে, আমার খুঁজে পাচ্ছে না। আর তখন তুমি আবার ভিসিআর দেখে হ্যাঁ, তখন ভাবেনি VCR তো যে এ তুমি full- করছো এরকম? না না না, অসম্ভব। আমার বয়স তখন মাত্র আচ্ছা। 9 থেকে 10। আচ্ছা। তখন এটা প্রশ্নই আসে। আচ্ছা, তোমাকে তো নিয়ে গেল 10 কদম পর থেকে প্যাদানি হ্যাঁ, হ্যাঁ, শুরু হলো। হ্যাঁ। তারপর কিন্তু যখন জানতে পারছে আসলে আমাকে কেন মারলো, হুম সেটা বলতেছি যে এই জন্য আমাকে মারছে। তখন আয়সা তো যখন দেখছে পেঁয়াজ নাই, আমি ভিসিআর দেখতেছি, তখন আমাকে আয়সা এরকম মারলো। ঠিক আছে, এটা আচ্ছা। ছিল ঘটনা। তখন আমার বাড়ির থেকে বের করে দিয়েছে, ওই রাত্রে আমাকে ঢুকতে দেবে না। তখন মনে হয় পুষ মাস কি মাঘ মাস, এরকম প্রচন্ড শীত। বলো কি, তখন আব্বা খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে তোর পড়েছে। বাসা কোন এলাকায়? আমার বাসা হচ্ছে আপনার মাগুরায়, আচ্ছা, সাকিব আল হাসানের বাড়ির ওইদিকেই। তখন আমি তো বাড়ি ঢুকতে পারতেছি না, যে এমনিতে আমাকে মারিয়ে তার মন ভরে নেই, আমাকে পাইলে আরো মারবে। তো এই ভয়ে আমি বারান্দায় বসে রয়েছি। তা রাত তখন 2টা বেজে গেছে, প্রচন্ড শীত। এখন তো আগের মতো শীত পড়ে না, প্রচন্ড শীতে শীতে কাঁপতেছি। তা নামাজের যে পাটি থাকে না, ওই পাটি বিছে আমি শুয়ে রয়েছি। তখন বড় ভাই কি করছে, ও বিছের ছবি দেখা শেষ হয়েছে, ও আসছে, এসে দেখে যে আমি এরকম, তখন ছোট ওই যে গ্যাস লাইটের পিছনে ছোট লাইট ছিল, তো এই লাইট দিয়ে মেরে দেখে যে আমি পুরো মাটিতে শুয়ে রয়েছি। তখন আমাকে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে যে একজনের বাড়িতে শোয়া রাখছে। পরদিন সকালে বলো, তুই বাড়িতে থাকলে তোর তো অনেক মারধর করবে, তুই এক কাজ কর, আমার একটা আফা আছে, ওদের বাড়িতে আমাকে পাঠাই দিয়েছে। মানে আমার মাদ্রাসা পরে এখান থেকেই শেষ। ওখানে 3-4 দিন ছিলাম, থাকার পরে বাড়িতে সবাই চলে আসছে, তখন আমাকে নিয়ে আসছে, ডাক দিছে। তখন আইনে বলো যে থাক, তোর আর মাদ্রাসায় পড়া হবে না, তুই কাজ কর, তুই টেলার্সে কাজ শিখ। ঠিক আছে, তখন আমাকে স্কুলে ভর্তি করার দায়িত্ব নেই। তখন আমি বলছিলাম যে আমাকে মাদ্রাসায় তো পড়া হয়নি, আমাকে স্কুলে ভর্তি করে দেন। তখন একটা খারাপ ভাষা দিয়ে বলে যে মাদ্রাসায় পড়তে পারো না, তুমি স্কুলে আর কি করবা। ঠিক আছে, এটা বলে আমাকে টেলার্সে ভর্তি করে দেয়। তখন 2000 সাল বা 99 এরকম হবে। তখন ওই কাজ শিখতেছি এই কাজ শিখতে শিখতে মনে করেন যে প্রায় 4-5-6 বছর পার করে তোমার ফেলেছি। আসল ঘটনা আসতে চাই জাহিদ, জি জি, আমি সেখানে আসতেছি। যেহেতু আমাদের হ্যাঁ। সময়ের একটা স্বল্পতা থাকে। তখন আমি চিন্তা করে যে আমি ঢাকায় আসবো। তখন 2002 এর কি 4 এরকম হবে। তখন আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পরে আমাকে ঢাকায় নিয়ে আসা কিন্তু আমার বড় ভাই, ওই যে পেঁয়াজ চুরি করছিল বড় ভাই, সে বলে যে এরকম ওকে ঢাকায় নিয়ে যে আমি ওকে পথ ধরাবো, কাজ শেখাবো। তখন আমাকে এনে সোয়েটারের কাজ দেবে, সোয়েটার কাজ শেখাবে। তখন আমার মেজো ভাই, তার কথা আসলে না বলে নাই গুরু, আমার মেজো ভাইয়ের আমি ঋণ কোনোদিন, আমার যদি রক্ত বিক্রি করে দিই, আমার মেজো ভাই ঋণ শোধ করতে পারবো না। মানে 2টা ভাই আমার দেখেন বড়, এক ভাইয়ের কথা তো বলে শেষ করা যাবে না, আরেক ভাইয়ের জন্য যদি রক্ত বিক্রি করি, তাও তার ঋণ শোধ করতে পারবো না। সে আমার জন্য তো কিছু করছে। তখন মেজো ভাই আপনার প্লাস্টিক কোম্পানিতে চাকরি করে, আপনার লালবাগে। ওকে। আর বড় ভাই থাকে আপনার এই মধুবাগ। ঠিক আছে, এনে আমাকে গার্মেন্টসে ভর্তি করে দেয় সোয়েটারে। 3 থেকে 4 দিন পরে আমার ওই মেজো ভাইকে ডেকে নিয়ে আসে, ডেকে এনে বলে যে ওকে তো নিয়ে আসছি, তোরও তো ভাই আমারও ভাই, আমি তো পারতাছি না, তুই কি করবি কর। তখন মেজো ভাই বেতন পায় আপনার 16 থেকে 1700 টাকা বেতন পাই। আর ওই সময় আপনার থাকা দিয়ে খাওয়া দিয়ে মেস ভাড়া ছিল আপনার 1600 টাকা। তাহলে ও বেতন পাই 1600 টাকা, ও নিজের খরচ আছে।
আমার এই 1600 টাকা ও আমাকে 4 মাসে এইভাবে চালায়। কিভাবে চালায় জানেন? ও দিনের বেলায় কাজ করতো, যেটা বেতন পাই, আর সারা রাত ঘুমাতো না। আমি ছোট ভাই, আমাকে খাওয়া খরচ, হাত খরচ এটা চালানোর জন্য রাতে মানে রাতে অন্য জায়গায় কাজ করে। এইভাবে রাতে না ঘুমায় আমার জন্য মানে পরিশ্রম করতো, এসে আমাকে এই খরচটা দিয়ে দিত। তখন আমি কিছুদিন পর আবার বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে এবার আরেকটু বড় হয়েছি, এখন 17-18 বছর বয়স। তখন এই বড় ভাই কি করে, আবার ওর মাথায় ভূত চাপে যে ওকে গাড়ি ড্রাইভারই শেখাবো। তখন মোবাইল, বাড়িতে একটা আব্বা মোবাইল কিনছে নোকিয়া, তখন মোবাইল নিয়ে ঘুরি। তখন বাড়িতে যে বলতেছে এরকম ওকে ড্রাইভারই শেখাবো, ও আসুক, ঢাকায় আসুক। তখন মা বলতেছে যে এর আগে একবার নিয়ে গেছিলি, অনেক কিছু হয়ে গেছে, আর দরকার নেই। বলে যে সমস্যা নাই, ওরে নিয়ে যাই। তখন আমার 2টা ছাগল ছিল, আমি অনেক কষ্ট করে টাকা জমে, ওই যে বেতন পাইতাম টেলার্স থেকে, অনেক কষ্ট করে 2টা ছাগল কিনছিলাম ছোট ছোট। তা আমার বলতেছে ছাগল 2টা বিক্রি কর। তাই আমি বলতেছি বাড়িতে কথা বলা লাগবে, মোবাইলটা নিয়ে যাই। আমাকে রাত্রেবেলা আমাকে বুদ্ধি দিচ্ছে ওই যে মেজো ভাই যে আমার জন্য এত কষ্ট করে, ওর একটা গরু ছিল 11,000 টাকা দাম ওই সময়। হ্যাঁ, 11,000 টাকাতে কিনছিল। আমাকে রাত্রে বুদ্ধি দিচ্ছে আজকে রাত্রেবেলা ওর গরুটা চুরি করবো। ঠিক আছে, বলে যে গরুটা চুরি করবো, যখন তুই ড্রাইভার শিখবি, বেতন পাবি, তখন তুই এই গরুটা কিনে দিস। ওরই কিনে দেয়া গরু? না, মেজো ভাই নিজে কিনছে। এক্স্যাক্টলি, মেজো ভাই বুদ্ধি দিচ্ছে বড় ভাই। ও তো বরাবরই এরকম টাইপের, আগে বরাবরই। তখন আমাকে বুদ্ধি দিচ্ছে, আমি বলি যে না, মেজো ভাই আমার জন্য এত কিছু করে, আমার এত স্বপ্ন পূরণ করে। গরু দেখেন, যখন এক ধরনের মকমল জ্যাকেট বেরোয়ছিল, ঠিক আছে, তখন এখানে রিপিং করা, ফার্স্টে ছিল 2800 টাকা দাম, তারপরে ওর হলো 1800 টাকা, হ্যাঁ 1800 টাকা দাম। তা আমি ওই সময় আমি বেতনই পেতাম আমি মাত্র 20 টাকা করে প্রতিদিন, কিন্তু আমি ওই সময় আমার শখ জাগছে আমি সোয়েটার কিনবো। আমার এই মেজো ভাই আমাকে এই সোয়েটার কিনে ওই মকমলের জ্যাকেট, হ্যাঁ, হাতে রিপ করা, নিচে ওটা এরকম রিপ করা, নিজে ছেঁড়া কাপড় পরে, কিন্তু আমার স্বপ্ন পূরণ করেছে। এমন ভাই খুব বেশি। কিন্তু আবার দেখা যায় একটা জুতা বের হয়েছিল তখন, চায়না সোল্ডার জুতা, ফার্স্টে ওই টাইমটাতে। তখন আমি বিভিন্ন বড় লোকদের পায়ে দেখতাম এই জুতাগুলো, কারণ আমার ছোটবেলা থেকে শখ এই একটা জুতা কিনবো। তা ঈদের দিন আমি কিনবো, মেজো ভাই 500 টাকা দিয়ে বলছে কি যে তুই কর। তখন মেজো ভাই নতুন বিয়ে করেছে, বলে যে তুই আনতে 200 টাকা থেকে জুতা কিনিস, আর একটা ভাগ্নি ছোট বেড়াতে আসছে, ওকে বলছে ওকে এক জোড়া জুতা কিনে দিস। তা আমার তো নিয়ে যে আমি 850 টাকা দাম জুতা কিনে, তো ওকে জুতা কিনতে গেছি, ওর জুতা লেগে গেছে 350 টাকা, বাচ্চা 150 টাকা। তা রাগ, আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে। তা আমি ওই 150 টাকা ওর হাতে দিয়ে বলছে কি, মা তুই ওই নিয়ে এই 150 টাকা তোর মেজো মামাকে দিস, আমাকে তা বললে বলবি, আমি জানি না কই গেছে। আমি আরেক গ্রামে ব্রিজের উপর যে রাগ খাটায় বসে রয়েছি, ঈদে নামাজই পড়বো না, জুতা কিনতে পারিনি, ঠিক আছে। তখন দেখি কি আমাকে খুঁজে না পেয়ে সবাই চলে গেছে ঈদগাহ ময়দানে, মা খুঁজতে খুঁজতে চলে আসছে। আচ্ছা বলে কি তুই মন খারাপ করে বসে রয়েছিস কে? তখন আমি বলতেছে জুতা কিনতে পারিনি, কিসের আবার ঈদ আর কিসের নামাজ, ঠিক আছে। তা আমাকে বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যে মেজো ভাই নামাজ পড়ে আসছে, আসার পরে বলতেছে কি ব্যাপার, কি হয়েছে? আমি বললাম যে এমন। পরে বলে যাচ্ছে ঠিক আছে, দেখেন নিজের পায়ে কিন্তু 200 টাকা দামের জুতা। আমি ছোট ভাই, আমার সব এমন ভাই খুব প্রয়োজন, খুব প্রয়োজন প্রত্যেকটা ফ্যামিলিতে। আমাকে প্রথমে দেশে 500 টাকা দিয়ে বলছে যা জুতা কিনে নিয়ে গিয়ে। আমি বলতেছি জুতার দামই 850 টাকা, 500 টাকা দাম কি করবো, তোর টাকা তুই রাখ। পর আরো 500 টাকা বের করতেছে। দেখেন সে কিন্তু ওই সময় বেতন পেতো মাত্র 1600-1700 টাকা। তো কেমনে ম্যানেজ করতেছো আমি জানি না, ওটা আমার জানা দরকার নেই, ওই যে আমার স্বপ্ন, বুঝছি। কিন্তু মেজো ভাই কি করছে, ওর নতুন মাত্র বিয়ে করছে, 1 মাস বিয়ের বয়স, নিজের মেজরে এরকমই হয়। হ্যাঁ, আমি এতে সামনে বলতাম। তখন মেজো ভাই কি করছে, আমাকে দেশে জুতা কেনার টাকা দেশে। আমি তো খুব খুশি, সবাইকে দেখে বেড়াচ্ছি, দেখ আমার মেজো ভাই আমাকে জুতা কিনে দেশে, এত দামি জুতা পাই দিছি ওই সময়। তাই মেজো ভাই আমার অনেক স্বপ্ন পূরণ করেছে আমার। মেজো ভাইয়ের কথা বলিস, তোমার স্বপ্নে চলে আসতে চাই সরাসরি, যেহেতু সময়ের একটা পাবন্দি আছে বারবার। তখন আমি মধুবাগে তখন একটা টেলার্সে আমি ভর্তি হই। তখন ওইখানে আমার ফোনটা, ও যে আমার যে বড় ভাই যে নিয়ে আসছিল, আইনে বলছিল যে ওই আমার হাতে বাড়ি থেকে মোবাইলটা আমি নিয়ে আসছি। তখন রাত্রে নাইটের গাড়িতে আসছি, তো তখন আমি সকালবেলা 11টা থেকে ঘুম থেকে উঠছি, উঠে শুনি কি যে আমার যে মোবাইলটা নিয়ে আসছি, ওই মোবাইলটা জুয়ার বাজি ধরছে, 1100 টাকা বিক্রি করে ওই টাকা হারছে। নোকিয়া 1100 না তো আবার, হ্যাঁ নোকিয়া 1100 টাকা বাজি, নোকিয়া 1200 হলে 1200 টাকা বাজি। এক কঠিন এক অবস্থা। তার মধ্যে আমরা কিছু টেক্সট দিতে চাই, আর রিকোয়েস্ট একটাই থাকে, যেভাবে আপনারা ভালোবাসার বাংলাদেশকে ওয়ান অফ দ্য বেস্ট এঙ্গেজমেন্ট প্রোগ্রাম হিসেবে প্রমাণ করেছেন,
উপলক্ষ কিন্তু একটা, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট করা এবং সেই সাথে অনেক বেশি শেয়ার করা। আমরা কিছু কমেন্ট এই ফাঁকে নিয়ে নিই, তারপর 1100 মোবাইলের জন্য 1100 টাকা বাজি ধরছে, 1200 মোবাইল পেলে কি করতো সেগুলো আমরা জানবার চেষ্টা করবো। কিছু টেক্সট নিয়ে নিই। আচ্ছা, উই হ্যাভ আসাদুজ্জামান আমাদের সঙ্গে, রাকিস আছে নারায়ণগঞ্জ থেকে শুনছি। লিমন বলেছে সবাই কেমন আছেন, চলে আসলাম প্রতি সপ্তাহের মতো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কামরুল হাসান আছে। আরিফ বলছে গুরু সিলেক্ট থেকে আপনার পাগল বলছি, আপনারা দুজন ব্ল্যাক ড্রেস পরেছেন, অতিকেও ব্ল্যাক কিছু দেন, ভালো লাগবে। অতিথিকে অরেঞ্জ রাখছি আমরা এই কারণে, একটা কন্ট্রাস্ট কম্বিনেশন যেন হয়। ওকে, নাজমুল আছে আমাদের সঙ্গে, এমডি ইমরান আছে জয়েন করে, দেন ইয়াকুব আলী আছে, জাকির আছে। রাকিব বলেছে আমি আপনাকে গুরু এবং বোনকে সত্যি ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। শিউলি আছে জয়েন করে, দেন তানভীর আছে আমাদের সঙ্গে, অশান্ত মোহন আছে জয়েন করে, এমডি ইব্রাহিম আছে, দেন মাহবুব আলম আছে। গুরু আপনি কেমন আছেন? আপনার মুখের কথাও হাসি আমার ভালো লাগে। গুরু কেমন আছেন আপনি? আমি ভালো আছি, কারণ যখন যে অবস্থায় থাকি না কেন, এই প্রোগ্রামে যখন চেয়ারে বসি তখন অসম্ভব রকমের নিজেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। আমার মনে হয় যে অনেক বড় একটা ব্লেসড সিচুয়েশনে আমি আছি, কারণ আপনারা আছেন আমাদের সাথে, এত যত্ন করে আপনারা আমাদেরকে ভালোবাসেন, তাই সো অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। সুমন লিখেছেন লাভ ইউ গুরু গাজীপুর থেকে, হ্যালো ভাই এমনটা জানিয়েছেন, লাভ ইউ আপু বলেছে মাহবুব আলম মারুফ, এবং আপু আমি রংপুর থেকে শুনছি, লাইভ দেখছি, সেই কথাটা জানিয়েছো। অঙ্গনের রূপের বড় বেশি প্রশংসা। থ্যাংক ইউ। অঙ্গন শুধু সুন্দরী না, অঙ্গন কিন্তু অনেক অ্যাট্রাক্ট। অঙ্গন এগুলো চলতেছে না বর্তমান পৃথিবীতে? কোনটা গুরু? আমাদের যে 90s এর গল্প বলতেছে, ওই 90s এর ছিল একটু কিউটি টাইপের, চকলেট লুক। এখন কিন্তু সুন্দরের সাথে সাথে অ্যাট্রাকশন অনেক বেশি জরুরি, যেটা তোমার মধ্যে আছে। যে কারণে সবাই অনেক অ্যাটাচড ফিল করছে। জীবন বড়ই বিচিত্র বলছে, আর অনেকে যে জানান দিচ্ছে যে মেজো ভাইরা নাকি এমনই হয়। সো জাহিদ, তোমার কথা তুমি বলছিলেই, আবার বলছিলে মধুবাগের গল্প। মধুবাগের গল্প বলছো, কষ্ট হচ্ছে মধুবাগের এই গল্পে, জীবনে মধু কখন আসবে? জি, একটু শুনতে চাই। কিন্তু এখানে আমি দুইটা কথা মিস করছি, ওটা না বলতে পারলে গুরু আমার ভালো লাগবে না। এখনই বলবো নাকি পরে বলবো? এখন একটু বলে শেষ করি প্লিজ, খুব ইন শর্ট। ওকে। মানে টিভি দেখার জন্য আমার যে একটা শাস্তি হয়, আমার মনে হয় না বাংলাদেশে বলবো কি, আমি মনে হয় না এই মানে এশিয়া মহারাষ্ট্রের ভিতরে মানে এরকম শাস্তি মনে আজ পর্যন্ত কেউ পায়নি টিভি দেখার জন্য। আমি মানে আমাকে কি করা হয়েছিল সেটা বলবো, কিন্তু কে কে করছে এটা আমি বলতে চাচ্ছি না। বলো না, বাট আমি অনেক মানে কষ্ট পাইছি, বাট দেখি কতটুকু ঘুরে। আমি শুধু আমি ঘটনাটা বলি। আমি টিভি দেখতেছি পাশের বাড়িতে, তখন আমাকে কোন একদিন কি দেখছিলে? টিভি দেখতেছিলাম, একটা নাটক প্রোগ্রাম বিটিভিতে। তখন আমাকে একজন যে ডেকে নিয়ে আসে, আমার খুবই আপন, ডেকে নিয়ে আসে। ডেকে আনার পরে মানে যা যা হয়েছিল বলতো, সেটা বলতে পারি তো? যা যা হয়েছে বলো। ঠিক আছে, এনিথিং ইউ ক্যান। আমাকে ডেকে নিয়ে আসে। কেন বলবে জানো? বহু মানুষের শিক্ষা নেই, এটা জরুরি, তাই বলবে। বলো। প্রচুর শীত তখন শীতের ভিতরে আমাকে ডেকে নিয়ে আসে হারিকেন দিয়ে, যে আমাকে ডেকে নিয়ে, তখন বিদ্যুৎ আসে নাই, তখন ডেকে আনার পরে আমাকে 2 হাত 2 পা, ওই যে বাঁশের খুঁটি থাকে না, এই বাঁশের খুঁটিতে আমার 2 হাত 2 দিকে, 2 পা 2 দিকে আমাকে বাঁধছে। বাঁধার পরে খুঁটি 2 হাত 2 পা বেঁধে ফেলেছে। জি, ওকে। তারপর তা আমাকে বেঁধে রাখার পরে মানে যে আমাকে শাস্তিটা দেবে, সে তখন খাবার খাচ্ছে। তো সে বেঁধে রেখে তারপরে খাবার খেতে বসছে। তখন আমার আরেক আপনজন, সে খাবার ঢুকতেছে তার, জানি না সে কি করছে। তুমি বলো আর না বলো, আমি তো বটেই, গোটা বাংলাদেশ এবং বিশ্ব থেকে বাইরে থেকে যারা শুনছে তারা ঠিকই রিলেট করতে পারছে যে সে কে তোমার। জি, আমি তো বুঝতে পারতেছি না আমার সামনে কি অপেক্ষা করতেছে। তখন আমার কাপড় মানে খুলে দেওয়া হয়েছে, আমার গায়ে ঠান্ডা পানি ঢেলে দেওয়া হয়েছে, প্রচন্ড শীত, মাঘ ঠান্ডা তখন। জি, ওই ঠান্ডার ভিতরে গায়ে পানি ঢেলে দেওয়া হয়েছে, তারপর আমার কাপড় খুলে নেওয়া হয়েছে। আমি কিন্তু তখন 12 থেকে 13-14 বছর বয়স, তখন তো কিছুটা হলেও শরম আমার আছে না। পুরো তোমাকে একদম ন্যাংটা করে ফেলেছে, নগ্ন করে ফেলেছে। তোমার বাড়িতে হচ্ছে এই ঘটনাগুলো। তখন আমাকে সবাই বুঝতেছে কে করতেছে। আরেকজন বলছে যে, দেখ তুই তো ছবি দেখতে গেছিলি, তার নায়কদের তো অনেক শক্তি হয়, তা শক্তি থাকলে তুই এই বাঁশটা সেগুলো সব ভেঙে ছুটে যা, দেখি পারি কিনা। মানে সব হাসতেছে, মজা নিচ্ছে। তখন খাবার খাওয়া শেষ করে সে পাকের ঘরে গেছে। পাকের ঘরে যে কি করতেছে অন্ধকারে কেউ তো জানে না। তা আমি তো তাকায় রয়েছি, তো হঠাৎ করে দেখি
সে হাতের ভিতর কি যেন নিয়ে আসছে, তা কি যেন নিয়ে আসছে ওই জিনিসটা হচ্ছে মরিচ। পৌষ মাঘের শীত, তোমাকে শীত। একদম নগ্ন ন্যাংটা করে বেঁধে রেখেছে খুঁটির সাথে, জি। হাত এবং পা, গায়ে ঠান্ডা পানি। ঠান্ডা পানি। তোমার বাড়িতে ঘটনা, যে করেছে এই জিনিসগুলো বা যে করছে সবাই বুঝতেছে সে কে করতেছে, সে মানুষটা খেতে বসেছে, জি। তার কলিজা ছাড়া ধন কে এভাবে বেঁধে রেখে সে খেতেও পেরেছে, খাওয়া শেষে তোমাকে রীতিমতো মজাটা চলতেছে সবার। জি। এবার সে রান্নাঘরে ঢুকলো, রান্নাঘরে কিছু একটা নিয়ে তোমার কাছে আসলো, জি। তারপর হাতের ভিতরে সেটা হচ্ছে শুকনা মরিচ আছে না, শুকনা মরিচ চুলার ভিতরে, তখন সন্ধ্যার সময় রান্না হতো, চুলার ভিতরে দিয়ে ওটাকে মচমচে গরম করা হয়েছে, গরম করে মচমচে করে ওটা হাতের ভিতরে মানে গুঁড়া করা হয়েছে। গুঁড়া করে ওই, আমার তো 4 হাত পা বান্ধা, আমার তো কোনো কিছু করার ক্ষমতা নেই, ওই মানে গুঁড়া মরিচ আমার চোখের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে শুধু টিভি দেখার জন্য। এটাই ছিল আমার অপরাধ। যখন দেখছে সবাই যখন দেখছে যে আমার চোখের ভিতরে মরিচ ঢুকা দেওয়া হয়েছে, চোখে? চোখের ভিতরে মানে ডাইরেক্ট এইভাবে ধরে 2 হাত দিয়ে ধরে 2 চোখের ভিতরে ঢুকা দেওয়া হয়েছে। আমার হাত পা কিন্তু বাধা তখন, হাতটা যে আমি সে একাই এবার খুলে জি, জি। ঢুকাই দিচ্ছে মরিচ। জি, তখন সবাই ধরে তাড়াতাড়ি করে আমার হাত পার বাঁধন খুলে তাড়াতাড়ি আমার চোখে মুখে পানি দেয়। কি অবস্থা আমি তোমার তখন, জাহিদ? তখন অজ্ঞান হয়ে গেছি, তখন আমি তখন আমার জ্ঞান ছিল না? কোনো সেন্স নেই তখন আমার। বয়স কত তোমার? বয়স 12 থেকে 13। তোমার বাবা জাহিদ? যেই হোক, আমি তোমার বলতে বাবা? চাচ্ছি না। তোমার বাবা? জি, এমন বাবার মুখ দেখতে চায় না, শুনে দেখতে চায় না। এমন বাবা কারো কপালে যেন না জুটে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি। মাবুদ, তুমি যখন বান্দাকে এই প্রার্থনা শিখিয়েছিলে যে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হিন্দুদের সনাতন ধর্মের পবিত্র গীতার একটা শ্লোক প্রায় আমি আওড়াই, পিতা ধর্ম পিতা স্বর্গ পিতহি পরমন্তপ পিতরি পিতমাপন্নে প্রিয়ন্থে সর্বদেব। মানে পিতায় ধর্ম, পিতায় স্বর্গ, পিতহি পরমন্তপ পিতরি পিতমাপন্নে প্রিয়ন্তে সর্বদেব। সমস্ত দেবদেবীর উপরে তার জায়গা। এই যদি বাবার স্বরূপ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব কারো ঔরসে যেন কোনো সন্তান, এই রকম বাবার ঔরসে যেন কোনো সন্তান জন্ম না নেয়। শুধুমাত্র একটা টেলিভিশন দেখার জন্য যে মানুষটা মাঘ মাসের শীতে 10 থেকে 12 বছর বয়সে একটি ছেলেকে হাত এবং পা খুঁটির সাথে বেঁধে তাকে বাধা অবস্থায় নগ্ন করে ন্যাংটা করে 10-12 বছরের বাচ্চাটাকে ন্যাংটা করে সে অবলীলায় খেতে বসে, খাওয়া শেষে এবং আশপাশের মানুষজন তাকে নিয়ে তখন মাস্তি করে। তুই যে মুভি দেখতেছিলি বা টিভি দেখতেছিলি, তুই তো নায়ক, তোর কাছে কোনো ব্যাপার নেই, এগুলো ভেঙে চুরে চলে যা মানে। এবং সেই পিতা রান্নাঘরে যায়, সময় নিয়ে সে কাঁচা মরিচ পোড়ায় এবং সেটাকে গুঁড়ো করে সেই সন্তানের চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। কে বলেছে যে পিতা এবং মাতা হওয়ার মানেই he or she got the absolute authority to do anything? আমরা সবসময় সন্তানের দোষ, ভুল, ঠিক বা বেঠিকের কথা বলি। At the same time, it is pretty important যে বাবা এবং মা হিসাবে সে তার জায়গা থেকে কতটুকু গুরুত্বপূর্ণভাবে নিজের দায়িত্ব পালন করতে পারছে কিনা। আল্লাহর কাছে প্রার্থনা করি কারো ঔরসে, এমন কোন বাবার ঔরসে কোনো সন্তান যেন জন্ম না নেয়। এটা সত্যি দুঃখজনক। আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একরকম জোর করে তোমার কাছ থেকে হয়তো কথাটা নিয়েছি, বাট প্রত্যেকটা মানুষের জানা উচিত। আপনাদের সকলের চোখে চোখ রেখে বলছি, অ্যাট লিস্ট এমন কোন সন্তানের জন্ম দিয়েন না যে সন্তানের সাথে আপনি বাবা হিসেবে এরকম দায়িত্ব পালন করতে পারবেন না, আপনি বাধ্য না। বহু রকমের ব্যবস্থা পৃথিবীতে এখন আছে যে আপনি চাইলে মাস্তি করতে পারেন, কিন্তু সন্তান জন্ম না দিয়ে। আল্লাহর দোহাই লাগে, সন্তানকে সাথে যদি এরকম ধরনের বিহেভ করেন তাহলে এরকম ভাবে সন্তানের জন্ম আপনারা দিয়েন না। যাই, আমি বাকি গল্প শুনবো, বাট আই এম রিয়েলি থান্ডার্ড বাপ। তা আমি আরেকটা কথা বলি, এটা হচ্ছে আমি এটা মিস্টেক করছি, বলতে চাচ্ছিলাম না। এখন আমার বয়স যখন মাত্র 2 বছর, গুরু অনেকে বিশ্বাস করবে না এটা,
আমার কিন্তু একদম বাচ্চা কালের আমি যখন হাঁটতে পারি না তখনকার কথা এখনো আমাকে আমার আমার মানে আমার স্মৃতিতে আছে, এখন আমার মনে আছে। এটা অনেকে বিশ্বাস করে না যে এতটুকু বাচ্চা কালের কথা কারোর মনে থাকে তোমার না। আশপাশে মানুষজন কি বলেছে, তোমার আত্মীয় স্বজনরা, যে এই সময়কার ঘটনা যেটা? না না না, কেউ জানেও না। আচ্ছা, যাই হোক, এখন বলো। আমার মনে পড়ে আমি তখন মাত্র দাঁড়ানো শিখছি, হাঁটতে পারি না। তখন মা রান্না করতেছিল, মানে আমার আব্বা যে কতটা রাগী সেটা বোঝানোর আচ্ছা জন্য ভাই, কথাটা বলতেছি। যারা প্রোগ্রাম দেখতেছো একটু রিলেট করো তো, যে তুমি কতখানি ব্লেসড জাহিদের তুলনায়। জাহিদের বাপের দ্বারা ঘটে যাওয়া ঘটনার বর্ণনা সে দিচ্ছে, সেগুলো পরিয়ে রাখা, ঠান্ডা রাতে শুধুমাত্র টেলিভিশন দেখার জন্য হাত পা বেঁধে ন্যাংটো করে তার চোখের মধ্যে মরিচ ডলে দেওয়া। অল্পতে যারা কষ্ট পাও তারা একটু ভাবো তো যে তোমরা কত বেশি ভালো আছো, বা অঙ্গন আমি সবাই মিলে কত বেশি ভালো আছি তুলনামূলকভাবে। অভিমানে ভুগি যারা, একটু বাপ কেন এটা চাইলাম দিল না, বাইক চাইলাম ইয়ামার লেটেস্ট কোনো মডেল, বাট কেন কম দামি গাড়িটা কিনে দিল, তারা একটু ভাবো তো যে কেমন আছো তোমরা। যদি এমন বাবা তোমাদের কপালে জুটতো তাহলে। ওকে, আমি সরি, আমি এটা কন্ট্রোল করা আমি শুনিনি, জাহিদ আমার জীবনে শুনিনি এরকম ধরনের। ওকে, 2 বছরের বাচ্চার কথা বলছিলে, তোমার বয়স 2-3 বছর এরকম? 3 না, 1.5 থেকে 2। আমার এখনো চোখে ভাসে ওই দৃশ্যটা। আমার মধ্যে কোশ্চেন কাজ করছে যে আসলে মেমোরাইজ করা সম্ভব হ্যাঁ, কিনা, যেমনটা আমার তোমাকে ভিতরে বলে। আছে। তোমার মধ্যে আছে, তুমি বারবার কনফিডেন্টলি বলছো, আগেই বলেছো। ওকে, তারপর? আমি তখন যে আমার বয়স 1.5 থেকে 2, আমি এই জন্য শিওর কারণ আমার বাড়ি চেঞ্জ করছে দুইবার। যখনকার ঘটনা তখন আমার বয়স ছিল 2.5 বছর, এটা আমার ফ্যামিলি থেকে আমার জানা। তা যখন আমার ঘটনা ঘটছে তখন তারও অনেক পর আমরা ওখান থেকে আমরা অন্য কোথাও শিফট করছি। ওকে ওকে। তা আমাকে কোলে নিয়ে বসে আছে, তখন হাতটা লাড়াছাড়া করতে করতে আমার মানে গালে হাতটা লেগে যায়, থাবা একটা আমার থাপ্পড়ের মতো লেগে যায়। তখন আমার বয়স 1.5 থেকে 2 বছর। তখন আমাকে 2 হাত 2 পা বেঁধে একটা বাঁশের সাথে ঝুলাইছে, ঝুলে ছোট্ট একটা লাঠি দিয়ে আমাকে বারবার আঘাত করা হয়েছে। তখন আমার 1.5 থেকে 2 বছর বয়স। তোমার বাবা? জি। মানে তুমি যে হাত পা ছুড়ে যে বাচ্চারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপের গালে কোলে নিয়ে লাগছে। বসে রয়েছে, ওই সময় গালে লাগছে? ওই সময় গালে লাগছে। আমার ওই দৃশ্যটা এখনো চোখে ভাসে। যাই হোক, অনেক সামনে চলে আসে এবার। আমার একবার গুরু আরেকটা কথা বলবো, এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না, সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইডের ব্যথা যদি কারো হয় অপারেশন করা ছাড়া। আমার তো অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়ে গেছিল, যে গোটা পেট ওপেন করা। জি জি, আল্লাহ দেখতে মাফ পাচ্ছ করুক, তুমি? আল্লাহ আপনাকে সুস্থ আমার তো করুক। মরে যাওয়ার কথা, তোমাদের দোয়াতে বেঁচে গেছে, দেখছো তো, জি, পুরো জি, পেট জি, ওপেন জি। করা। So আমি রিলেট করতে পারি যে কোন লেভেলের পেন অ্যাপেন্ডিক্স এর ব্যথা হলে। কিন্তু আমি কমোডের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছিলাম ব্যথায়, কুকড়া হয়ে এরকম। কিন্তু আমি যেটা বলবো এটা আপনার বিশ্বাস হবে না। বলো, কিছুটা রিলেট করতে জি। পারবো। কথায় আছে না, যার কেউ না তার আল্লাহ আছে। আছে। আমার আব্বা তখনও সচ্ছল ফ্যামিলি, আমাদের মোটামুটি সচ্ছল, একবার যে হাই তা কিন্তু না, মোটামুটি সচ্ছল ফ্যামিলি। 2-4 জন থেকে মোটামুটি আল্লাহ ভালো ভালো রাখছিল। তখন আমার মানে এই 13-14 বছর বয়স, তখন আমার ওই মানে পেনটা উঠছে, প্রচন্ড ব্যথা, অসম্ভব পেন, অসম্ভব ব্যথা। আমি পেটে এইভাবে মানে চাপ দিয়ে ধরে আমি গড়ি করতেছি। পেট থেকে এই জাস্ট আমাদের নিচে নেমে যায়, প্ল্যাটফর্মটা নিচে নেমে যায় এখানে। হ্যাঁ। তখন মা আমাকে তাড়াতাড়ি আমার আমাকে মনে হয় যে কোলে একটু কিছু করে করলে নিয়ে- বা বাথরুম করলে ক্লিয়ার হবে, জি। কিন্তু হয় না। না, ছোট ভাইকে বলছি আমাকে একটু পেটটা একটু মালিশ করে দে। তখন আমাকে মা নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে, যার সাথে আমার ব্যথা দেখেও ডাক্তার বলছে যে ওর তো অ্যাপেন্ডিসাইটের ব্যথা, ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। তখন ওই সময় আপনার অপারেশন খরচ, টোটাল খরচ ছিল মাত্র 1200 টাকা। তা মা এসে আব্বাকে বলে যে ওর অ্যাপেন্ডিসাইড হয়েছে, ওর অপারেশন করা লাগবে, 1200 টাকা খরচ হতে পারে। বলে যে ও মরে যায়, আমার টাকা দেওয়ার মতন ইয়া নেই। আচ্ছা, একটা কথা এই ফাঁকে বলে রাখি, কিছু কমেন্টস আমার চোখে আসে। আমাদের বাঙালি জাতির অনেক বড় একটি দেউলিয়াপনা, যে অল্পতে আমরা কিন্তু জাজমেন্টাল হয়ে যাই, নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে বসি। আপনার এক্সপিরিয়েন্স যদি খুব খাতারনাক টাইপ এক্সপিরিয়েন্স হয়, তাহলে আপনার বয়স যদি 2 বছর হোক বা 2.5 বছর হোক, ব্রেনে কিন্তু থেকে যায়। নিউরনের যে সায়েন্টিফিক ব্যাখ্যা সেই কথাই বলে। আমাদের নিউরনের 4টি প্রকোষ্ঠ আছে, ব্ল্যাক ফোল্ডার, আনকনসিয়াস মাইন্ড, এরকম যে 4টি প্রকোষ্ঠ আছে, তার একটা প্রকোষ্ঠতে কিন্তু সেই জিনিসটা থেকে যায়। আমি সায়েন্টিফিক পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যাটা দিলাম। তো একটা বাচ্চাকে যদি এভাবে টাঙিয়ে ছোট ছোট করে মারা হয়, ও রিলেট করতে পারুক আর না পারুক প্রত্যেকটা মুহূর্তকে, বাট ওই ঘটনাটা কিন্তু কোনো না কোনো ভাবে ব্রেনের মধ্যে থেকে যায়। সে চাইলেই পরবর্তীতে সেই জিনিসটাকে কিন্তু আবার রিলেট করতে পারে। সো আরেকটা কথা আপনারা জেনে রাখেন, এমন একজন নিয়ে তার সেই কথাগুলো বলছে, সে তার জন্মদাতা বাবা। তার পিছনে কিন্তু কোনো স্বার্থ নাই যে তার বাবাকে বিতর্কিত করে সে আপনাদের সহানুভূতি নিয়ে কালকে ভোটে দাঁড়াবে।
মাগুরা থেকে, এবং আপনারা এমপি ইলেকশনে তাকে নির্বাচিত করবেন, এমন কোনো সম্ভাবনা কিন্তু নাই। ইনফ্যাক্ট ভোটেরই তো সম্ভাবনা নাই। তো এরকম কোনো সিচুয়েশন কিন্তু নাই। সো কোনো স্বার্থ ছাড়াই একটা মানুষ তার জন্মদাতার সম্বন্ধে যখন বলে, তখন ধরেই নিতে হবে সেই কথাগুলো অবশ্যই সঠিক। আমার মনে হয় এর বাইরে অন্য কিছু বলার আপনাদেরকে কোনো প্রয়োজন নাই। ওকে জাহিদ, স্বাভাবিক যেমনটা তুমি বলছিলে যে অনেকেই হয়তো মানতে চাইবে না, শুরুতেই বলেছো, জি। দু একজন এরকম কথা বলছে, তার প্রেক্ষিতে আমি আমার বক্তব্য দেওয়ার চেষ্টা করলাম। তখন তুমি বলছিলে কি? অ্যাপেন্ডিসাইটের ব্যথা। ওকে, অ্যাপেন্ডিক্সের ব্যথা, যেটা আমি রিলেট করতে পারছিলাম, যেহেতু আমার অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়েছে। এত তো তোমার হয়নি? না না, তো ওকে। হয়নি। তো আমাকে মানে এমন অবস্থা চলে গেছে, আমার পড়াশোনা করাটা খুব জরুরি হয়ে পড়ছিল। তখন যখন আব্বু এই কথা বলছে, তখন মা টেনশন করতেছে যে কি করবো। আব্বু টাকা না দিলে মা কোথায় টাকা পাবে? কিন্তু আব্বুর কাছে টাকা কিন্তু ছিল, প্রচন্ড টাকা ছিল। তো ওই মুহূর্তে আমি আগে বলছি আমাদের মোটামুটি সচ্ছল ফ্যামিলি ছিল। তখন মা কান্নাকাটি করে পরে একটা মুরব্বী, একটা কবিরাজ, তার কাছে যেয়ে বলে যে এরকম আজকের ভিতরে অপারেশন না করতে পারি সমস্যা, তা কি করা যায়? পরে বলে যে একটা গাছ আছে, আমি ওইটা নিয়ে দিই, আল্লাহর নাম নিয়ে খাওয়াও, দেখো কি হয়। গুরু আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার ওই অ্যাপেন্ডিসাইটের ব্যথা আমি সহ্য করতে পারি না। কান্না করতে চিল্লা কান্না করতেছি, অনেক পেন, অনেক পেন যায়। কিন্তু দেখা গেল কি, ওই যে একটা গাছ দিল আমাকে, এইসব তো অনেকে বিশ্বাস করে না। আমিও আমার বিশ্বাস করি ব্যথা না, হচ্ছিল কিন্তু- এরকম প্রোগ্রাম করতে করতে। তারপর আমি যখন এক্সট্রিম ব্যথা, এক পর্যায়ে দেখছি যে আমি এইভাবে বসে আছি, আমার কাছে মনে হচ্ছিল একটু ইউরিন করলে বা একটু স্টুল হলে মনে হয় ব্যথাটা কমবে। আমি নিজেকে আবিষ্কার করলাম যে কমোডের মধ্যে মুখ আমার প্রায় চলে গেছে, এইভাবে আমি বসে গেছি কুকুরা হয়ে, এত কষ্ট। ওকে, তারপর আমার ওই গাছ, ওই ওষুধটা খাওয়ার পর না, আল্লাহ আমার অটোমেটিকলি আমাকে সুস্থ করে দিয়েছে। আল্লাহ আমার রাব্বুল আলামিনের খেয়াল। অপারেশন লাগেই নাই, ঠিক আছে। তারপর থেকে আর কোনো সমস্যা না, হয়নি? আমার আজও পর্যন্ত সমস্যা আল্লাহর হয়নি। খেয়াল। আজ থেকে প্রায় 18 বছর পার হয়ে গেছে, ইনশাআল্লাহ আমি এখনো সুস্থ। তা যাই হোক, এখন আমি এটারও সায়েন্টিফিক ব্যাখ্যা আছে যে প্রিজারভেটিভ ট্রিটমেন্টে অনেক সময় জিনিসটা ম্যানেজ হয়ে যায়। আমাকেও সেই কথা বলেছিল, কিন্তু ওই ডাক্তার প্রেডিক্ট করতে পারেনি যে প্রিজারভেটিভ ট্রিটমেন্টের পরের দিনেই আমার এভাবে অ্যাপেন্ডিক্স ব্লাস্ট করবে। ওকে, আমরা যাচ্ছি অনুষ্ঠানের আস্তে আস্তে কিন্তু শেষের দিকে জি, চলে যাচ্ছে, আমি- একদম ব্যাক টু ব্যাক। জি। তোমার মেন স্টোরিতে আসতে চাই, সময় আসলেই কম, কয়েক দফায় তোমাকে জানিয়েছি। জি, আমি এখন মধুবাগ চলে আসি। মধুবাগ আসার পরে আমার ফোনে একটা কল আসে, এই সন্ধ্যার দিকে। কল আসার পরে আমি ব্যাক করি। ব্যাক করার পরে অপর সাইড থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসে, এই কেমন আছেন, রং নাম্বার, ওটা রং নাম্বার ছিল। তা আমার কাছে কথা শুনে ভালো লাগছে। তা 2-3 দিন পরে আমি আবার ব্যাক করছি, ফোন ব্যাক করছি। করার পরে ওই পাশ থেকে কথা বললো। এই 1-2 দিন কথা এইভাবে করতে করতে আমার ভালো লেগে যায়, ঠিক আছে। ভালো লাগে, আর নাম জিজ্ঞেস করি, আমার বলে যে আমার নাম রানী। তা 1 সপ্তাহ 15 দিন এইভাবে কথা চলে। কথা বলার পর আমি বলি কি যে আমরা কি দেখা করতে পারি? তাও ওর বাড়ি চাঁদপুরে, ঠিক আছে, ওর বাড়ি চাঁদপুরে। ওর চিফাই বাগ আছে না আপনার, খিলগাঁও চিফাই বাগ, চিফাই বাগে হচ্ছে ওর বোনের বাসা। এখানে ওর 3-4টা ভাই থাকে, খালাতো ভাই মামাতো ভাই দিয়ে 3-4টা ভাই থাকে। তো এখানে বেড়াইতে আসছে। তো বেড়াইতে আসলে আমরা দেখা করি, ফার্স্ট দেখা করি। দেখা করলে আমার ভালো লাগে, ওরও আমাকে ভালো লাগে। তো এইভাবে আমরা 4.5 মাস কথা বলি। আমি গুরু, আচ্ছা, অনেকে জানতে চাচ্ছে গাছের ব্যাখ্যা করুন। গাছের কারিজমা কিনা আমি জানি না, আল্লাহ আসলে ওই ওসিলায় তাকে ওই সময় ব্যথা থেকে উপশম দিয়েছে। আর সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে যে অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে প্রিজারভেটিভ ট্রিটমেন্টের আশ্রয় নেয় অনেক ডক্টর। ইটস মেডিকেল সায়েন্স, মডার্ন মেডিকেল সায়েন্স এটি জিনিসটাকে সাপোর্ট করছে যে অ্যাপেন্ডিক্সেরও হয়তো প্রয়োজন আছে, সেই কারণে এটাকে রিমুভ না করে কোনোভাবে প্রিজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে ম্যানেজ করা যায় কিনা। অনেক সময় প্রিজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে শুধু অবজারভেশনে রেখে অপারেশন সার্জারি না করেও এই ব্যথাটা থেকে বাঁচা যায় এবং পরবর্তীতে হয়তো প্রবলেম হয় না। আবার অনেক ক্ষেত্রে আমার মতো অভাগা হয় যারা প্রিজারভেটিভ ট্রিটমেন্ট অবজারভেশনে রাখা অবস্থাতে এটা ব্লাস্ট হতে পারে, ব্লাস্ট হওয়া মানে কিন্তু মৃত্যু। ভাগ্যিস দোয়া করেছিলেন, তাই আমি এতে সময় এখনো নিঃশ্বাস নিচ্ছি। সো গাছ ক্যারিজমা ঘটিয়েছে কিনা জানি না, বাট আল্লাহ রাব্বুল আলামিনের উপর আল্লাহ মাফ উপর আল্লাহর করেছেন, মাফ তাই করেছেন, আল্লাহ সুস্থ রাখছে, সুস্থ তাই আছে। হয়তো সেই সময় জিনিসটা ম্যানেজ হয়ে গেছে। আর ম্যানেজ হয়ে গেলে বছরের পর বছর কিন্তু ওইভাবে সার্ভাইভ করা যায়। যাই তারপর তা আমরা দেখা করি, কিন্তু আমি ওই সময়টাতে প্রচুর ফোনে কথা বলতাম। আমি কি করছি, আমি একটা খাতা নিয়েছি, খাতার ভিতরে প্রতিদিন লিখে রাখতাম আমি কয় মিনিট কথা বলছি। আমি হিসাব করে দেখছি 4.5 মাসে আমি 25,000 মিনিট কথা বলছি। 4.5 মাসে 25,000 জি। মিনিট। কোম্পানির নাম যেই নাই বা বলো, ও তো তোমার দিয়ে গোটা কোম্পানির এমপ্লয়ীদের বেতন দিয়ে দিতে পারবে এক বছর। গ্রামীণ সিম দিয়ে কথা বলছি। 18 বছর এই কোম্পানিতে ছিলাম। ওকে, তারপর বলো।
তো এই এতদিন কথা বলার পরে আমি সিদ্ধান্ত নিই, তখন আমার বয়স 19 কি 20 এরকম চলে। তখন আমি বলি যে আসলে আমরা বিয়ে করি। তখন বলে যে ঠিক আছে বিয়ে করবা, তাহলে তুমি তোমার ফ্যামিলিকে জানাও, আমি আমার ফ্যামিলিতে জানাই, তারা আসুক, তারা এসে আপনার যেটা হয় সেটা হবে। তখন আমি জুলাই মাসের 20 তারিখের দিকে আমি বাড়িতে যাই, যাই বলি যে আমরা দুজনে কিন্তু ঠিক করছি 30 তারিখে আমাদের বিয়ে হবে, জুলাই মাসের 30 তারিখে 2008 সালে জুলাই মাসের 30 তারিখে আমাদের বিয়ে হবে। তা আমরা বলি যে তাহলে 28 তারিখে তুমি তোমার ফ্যামিলিকে আসতে বলো ঢাকায়, আব্বা আমাকে, আমি আমার আব্বা আমাকে আসতে বলি। তখন আমি বাড়ি যেয়ে ওর ছবি দেখাই, তো সবাই পছন্দ করার পরে আমি বলি যে আপনারা তাহলে 28 তারিখে যেভাবে হোক চলে আসবেন। তখন আমি এর ভিতরে গুরু আমার কিন্তু প্রচন্ড পরিমাণ আমার রাগ, আমার জিদ, কারোর সাথে কোনো কিছু দুই কথা হলে আমি রামদাও নিয়ে আমি কুবাতে চলে গেছি। ঠিক আছে, অনেক হিস্ট্রি আছে, ওগুলো আমি এখন বলি না, ওগুলো স্কিপ করছি। ঠিক আছে, কোনো কিছু হলে বাড়িতে ভাঙচুর, আমাকে এটা না দিলে সমস্যা, ওটা না দিলে সমস্যা, ওই যে ছোটবেলা থেকে যে টর্চার করছে আমার ব্রেন, মানে আমার মস্তিষ্ক অন্যভাবে কাজ করছে। কিছু আমি হলে তোমার এই সম্পর্কে যাচ্ছি যে তোমাদের আসলে হ্যাঁ, সময় অনেক পার করে এসেছে। তখন বলে যে আমি যখন ঢাকা চলে আসছি 25 তারিখের পর ঢাকা চলে আসছি, তো বাড়ি থেকে বলতেছে যে এরকম এত দূরের বিয়া, যাবো কি যাবো না, হ্যান তেন। তো একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আসবে না। তখন আমি বাড়িতে ফোন দিয়ে বলছি যদি 28 তারিখের ভিতরে আমি যদি আব্বা আমাকে ঢাকা যদি না দেখি, তাহলে আমি কিন্তু একটা উল্টাপাল্টা কিছু করে ফেলাবো। এই ভয়ে তারা দুজনে 28 তারিখে চলে এসেছে। চলে আসার পরে 30 তারিখে আমাদের বিয়ে হয়ে যায়। ঠিক আছে, বুধবার দিন ছিল, আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর আমাদের ইচ্ছা ছিল, আমরা তখন সামনে ঈদ ছিল, ঈদের পরে আমরা বাসা নেব। ঠিক আছে, ঈদের পরে বাসা নেব, কিন্তু 2-4 দিন যাওয়ার পরে নওয়াজ টেক্সট করেছেন মালদা থেকে, ওর অলরেডি ক্যালকুলেট করে ফেলেছে 416 ঘন্টা। ওকে নওয়াজ, আমরা জানলাম 25,000 মিনিটে 416 ঘন্টা হয়। ওকে, তারপর জি, তখন তখন আমরা ওই ভাইরার বাসায়, কিন্তু আমি কিন্তু তখন মধুবাগ থাকি, তখন আমি বেড়াতে যেতাম, এই 1 দিন 2 দিন পর বেড়াতে যেতাম। তখন তারা বলে যে তোমরা বাসা নাও, বাসা দেখো। তখন আমরা একটা বাসা নিই, 1400 টাকা রুম ভাড়া, 2008 সালেই। তখন গুরু মানে এমন অবস্থা ছিল, দেখা যায় কি আমার 5 মাসের ভাড়া বাকি পড়ে যায়। ঠিক আছে, কিন্তু ওই বাড়িয়ালি খালামার কথা আমি আজ পর্যন্ত বলতে পারবো না, আমি দোয়া করি তার জন্য। 5 মাসের ভাড়া বাকি পড়ে গেছে, আমাকে বলে যে জাহিদ তুমি যদি একবার দিতে না পারো, তুমি আমাকে 100-200 করে যা পারো, যখন যা পারো তাই আমাকে দিয়ে শোধ করো। এখনো পর্যন্ত আমাকে 3-4 হাজার টাকা পাবে, আমাকে ছেড়ে দিয়েছে, যা তার টাকা দেওয়া লাগবে না। ঠিক আছে, এর ভিতরে আমাদের কি হয়, দেখা যায় যে এই আমাদের মানে সংসারের জীবন কষ্ট শুরু। যখন আমরা বাসা নেই, প্রচন্ড গরম, এই গরমের ভিতরে উপরে টিন সেট। ঠিক আছে, পুরানো একটা বাড়ি, তো এই বাড়ির ভিতরে আমরা রুম নেই। তা দেখা যায় কি এমনিতে টিন সেট, আরো গরম। আমি ছোটবেলা থেকে না, আমি মানে গরম সহ্য করতে পারি না। আমি যখন ঢাকা থেকে বাড়িতে যেতাম, মা আমি জানে যে আমি গরম সহ্য করতে পারি না, মা কি করতো, যতক্ষণ পর্যন্ত আমি না ঘুমাই ততক্ষণ মশারি নিচে যায়, মা পাখা দিয়ে বাতাস করে। আমি বলি যে মা আপনি চলে যান, বলে যে না আবাজান তুই ঘুমা, তারপর আমি যাব। যতক্ষণ আমি না ঘুমাইছি ততক্ষণ আমার মা পাখা দিয়ে বাতাস করছে, জানে আমি গরম সহ্য করতে পারি না ছোটবেলা থেকেই। তো এই গরমের ভিতরে 400 টাকা দিয়ে একটা ছোট জালি ফ্যান যে আমি কিনবো, সেই টাকাও আমার কাছে ছিল না, এরকম অবস্থা ছিল। তখন এই গরম দেখা যায়, ও যতক্ষণ না ঘুমাতে পারে তখন আমি বাতাস করি পাখা দিয়ে, আবার আমার যতক্ষণ না ঘুম আসে তখন আমি পাখা দিয়ে বাতাস করি। এই গরম সহ্য করা যায়, একেতে আপনার মশা, তারপরে আবার মনে করি এরকম গরম সহ্য করতে পারি না। তো এইভাবে 2-3 মাস যাওয়ার পরে পাশের রুমের একটা ভদ্রলোক, উনি ছোট্ট একটা ফ্যান দিয়ে বলে কি তোমরা যে কদিন ফ্যান না কেন, সেই কদিন তোমরা এটা দিয়ে চলো। তার ফ্যামিলি থেকে লোক আসার পরে ফ্যানটা সে নিয়ে যায়। তাই আমি অনেক কষ্ট করে চিন্তা করি যে একটা ফ্যান কিনবই, কাছে 200 টাকা আছে, আর 150-200 টাকা মানে দিনার করে ধার করে একটা ফ্যান কিনি। ফ্যানটা কিনা হলো, এখন টিন তো ভাঙ্গা, উপরে টিন ভাঙ্গা, নর্মাল রুমে উঠছি। একদিন আমরা দুজন ফ্লোরে ঘুমাই রয়েছি, তখন খাট কিনতে পারিনি, খাটের কথা আসবে পরে। তখন ফ্লোরে ঘুমাই রয়েছি, হঠাৎ করে দিকে আমার পানির ভিতরে মানে প্রচুর বৃষ্টি। তখন কি করছে, আমরা দুইজন এই খেতাবেলি সব ভিজে গেছে। তখন ঘরের একটা কোনায় আমরা দুজন বসে রয়েছি, বৃষ্টি থামুক। বৃষ্টি থামার পরে বৃষ্টি থামছে, ঘরের ভিতর ফ্লোরে পানি। এই পানি দুজনের পানি ছিটছে ফেলাই দিয়া, নেকা দিয়ে ঘরটা মুছে পরিষ্কার করে এই ফ্যানের বাতাসে শুকাচ্ছে। অবাক হইতো বা খুব কষ্ট পাইতা নাকি, ভাবতে যে আমাদের জীবনে একটা চ্যালেঞ্জ, ভাবছে যে এইটা তো মাত্র হয়তো জীবনে তো এইভাবে যাবে, হয়তো বা আল্লাহর সামনে ভালো কিছু রাখছে, হয়তো খুব বেশি মন ভেঙে যেত না। মন ভাঙতো না। ওকে, তারপর চিন্তা করতে ভালোবাসার মানুষ পাশে আছে, কিসের কষ্ট, তারপর ভালোবাসার মানুষ পাশে আছে। তো এইভাবে আমরা কষ্ট করছি। তা আমাদের একটা খাট দেয়া হয়, ওই যে ভাইরাদের বাসা থেকে ওরা নতুন খাট কেনার পরে আপনার আমাদের একটা পুরনো খাট দেওয়া হয়।
ওই খাটে যে পরিমাণে সারপোকা ছিল, আমার মনে হয় ঢাকা শহর যত ফ্যামিলি আছে প্রত্যেককে 1 লক্ষ দেওয়ার পরও মনে হয় 1 লক্ষ বেঁচে থাকবে, এরকম অবস্থা। তো এইভাবে কষ্ট করে আমাদের সংসার শুরু হয়। তখন আমার কিছুদিন পর দেখি আমার ওয়াইফ মানে কনসেপ্ট করে, তখন ওকে আমার বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বাড়িতে রেশারেশি, হিংসা, তারপরে বলে যে ও কান্নাকাটি করলে বলে যে আমাকে বাপের বাড়ি নিয়ে দিয়ে আসো, আমার ভালো লাগতেছে না এখানে থাকতে। তখন ওকে ওর বাড়িতে নিয়ে দিয়ে আসি। নিয়ে দিয়ে আসার পরে দেখা যায় যে আমি টাইম হিসাব করে রাখছি, ডাক্তার দেখাইছি, ডাক্তার বলতে বাচ্চা সুস্থ আছে, সমস্যা নেই। তখন 14 দিন মতো বাকি থাকে। আমি আমার শাশুড়ি আম্মাকে বলি, মা আমি চলে যাচ্ছি, আপনি মেয়ের দিকে একটু খেয়াল রাখেন। বলে আচ্ছা ঠিক আছে। তখন ওর দেখা যায় কি 7-8 দিন পরে, তখন আমার ফোন ছিল না, ফোন বিক্রি করে ফেলেছি সংসারের কারণে। তখন ওর হঠাৎ করে মাজা ব্যথা শুরু হয়েছে। তা মাজা ব্যথা শুরু হলে কি করছে, আমার শ্বশুর মানে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেয়ে বলছে ওর ওরকম মানে মাজা কোমর ব্যথা করতেছে, অসুস্থ মানুষ, কিছু ওষুধ দাও। তো হোমিওপ্যাথিক ওষুধ দিচ্ছে। ওষুধ দেওয়ার পরে ওকে বলছে কি যে 6টা ট্যাবলেট খেতে, ওই যে সাদা সাদা বড়িগুলো আছে না, ওইটা 6টা করে খেতে। তো ও কি করছে, ঘুমের ভিতরে ও মানে অনেকগুলো খেয়ে ফেলাইছে। এটা তো অনেক পাওয়ারই ওষুধ। এটার কারণে বাচ্চাটা হঠাৎ করে পেটের ভিতরে গরম গরম একটা অনুভব হচ্ছে। তার 2 দিন পরে ডাক্তার আসছে, ডাক্তার এসে দেখে যে পেটের ভিতরে বাচ্চা মারা গেছে। তো ওই মৃত বাচ্চা ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পর আমি খবর শুনছি, খবর শুনে আইসি, এসে দেখি যে বাচ্চা মাটি দেওয়া হয়ে গেছে। তারপরে এইভাবে বেশ কিছুদিন যাই। তখন ওকে আবার ঢাকায় নিয়ে আসি। ঢাকায় নিয়ে আসার পর আমাদের এই 17 সাল চলে আসছে। তখন ওর পেটে আবার ও কনসেপ্ট করার পরে ওকে এবার আমার বাড়িতে নিয়ে যাই। চিন্তা করছে ঢাকা শহরে এত থাকবো না, এত কষ্ট করে এই টাকা ইনকাম করে ঢাকা শহরে থাকা সম্ভব না। তখন আমার বাড়িতে ওকে নিয়ে যাই। নিয়ে যাই তখন 2 মাসের বাচ্চা পেটে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখাচ্ছি, সব ঠিক আছে। ওর এর ভিতরে আবার কি ওর মানে ডায়াবেটিস ধরা পড়ছে, ইনসুলিন নেওয়া লাগে প্রত্যেকদিন 3 বেলা। তার ভিতরে আবার কি হয়েছে, ওর হাই প্রেশার এতটাই মনে করেন যে ওর মানে চোখ দিয়ে রক্তের মতন হয়ে যায়, এরকম লাল হয়ে যায়। তো হাই প্রেশারের ওষুধ খাই, তারপর আবার ডায়াবেটিক্সের ওষুধ খাই, আবার ইনসুলিন নেই, তারপর কন্ট্রোল হয় না, এরকম অবস্থা। তা শেষ মুহূর্তে ডাক্তার বলে দিয়েছে যে আপনাদের আর এই কয়দিন বাকি আছে, 28 দিন মতো বাকি আছে, তারপর আপনাদের ডেলিভারি করার জন্য হাসপাতালে চলে আসবেন। হঠাৎ করে দেখা যায় কি পেটের ভিতরে লড়াচড়া বন্ধ হয়ে গেছে। তখন ডাক্তারের কাছে নিয়ে গেছি, আমাদের গ্রাম্য ডাক্তারের কাছে। উনি শুনেই বলছে যে ওকে এক্ষুনি আপনার হসপিটালে নিয়ে যান, একটা ক্লিনিকের কথা বলে দিচ্ছে। ওখানে নিয়ে গেছি, ওনারা চেক আপ করে দেখে বলো যে বাচ্চা মারা গেছে, 2টা বাচ্চা মারা গেল। তা আমাকে ডাক্তার ডেকে নিয়ে বলতেছে যে দেখো তোমার আগে যেহেতু বাচ্চা মারা গেছে তোমাদের, তা আমি যদি এবার সিজার করে দিই, একটা জীবন একটা অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, পরবর্তীতে কি হয় আল্লাহই ভালো জানে। তা তো একটু কষ্ট হলেও আমি কিছু মেডিসিন আমি দিয়ে যাচ্ছি, তোমরা এটা অ্যাপ্লাই করো, হয়তো নর্মাল ডেলিভারি ইনশাল্লাহ হয়ে যাবে। সকাল থেকে শুরু করে সন্ধ্যা বিকাল পর্যন্ত ওর সাথে যে কষ্টগুলো আমি আমার উপর আল্লাহ, আমাদের নবী রাসূল, মানে আমাদের নবীর পরে উপর আল্লাহর পরে যদি আমি পৃথিবীতে কাউকে ভালোবেসে থাকি, সে হচ্ছে আমার স্ত্রী রানী। এখনো পর্যন্ত আমার রানীর থেকে বেশি আমি পৃথিবীর কাউকে ভালোবাসি নাই, ঠিক আছে। যদি আমার রানীর জন্য যদি আমার জীবন দিতে হতো, আমি হাসতে হাসতে দিয়ে দিতাম, এত ভালোবাসি আমি ওকে। তা যখন বিকালের টাইমে হয়ে গেছে, তখন বাচ্চা মানে ডেলিভারি মুহূর্তে চলে আসছে, তখন নার্সে ওটিতে নিয়ে গেছে। তখনই ওই হসপিটাল ক্লিনিকের যে এমডি, সে জানা না যে আমি ওর হাজব্যান্ড। তো আসে বলতেছে রুগী তো যে কোনো মুহূর্তে মারা যাবে, এখনই ক্লিনিক থেকে বের করো। বলে যে ওর গার্ডিয়ান কে আছে? তখন বলে যে এই যে হাজব্যান্ড। তখন আমাকে বলে যে দেখেন আমাদের আমি তো শুনে ফেলেছি কি বলছে। পরে বলে যে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মানে অস্ত্রপাতি নাই, কি লাগবে ওটা সদরে নিয়ে যান আপনি। গুরু আমি বাচ্চা চলে আসছে, ওই মুহূর্তে 2 তলা থেকে নামাই দিচ্ছে, কোনো লিফট নেই, নামাই দিচ্ছে। ও মানে সেন্সলেস, ওর মানে ও তাকাতে পারতেছে, চোখ উল্টে যাচ্ছে। বাচ্চা কিন্তু চলে আসছে, এই মুহূর্তে নামাই দিচ্ছে। ওকে ধরে নামাচ্ছি, অটোতে উঠাইছি। গুরু ও মানে মৃত্যুর দুয়ার কি জিনিস ও দেখতেছে। তখন সদরে নিয়ে যায়, আমি যে চিল্লাচিল্লি কান্নাকাটি করে সবাইকে বলছি, ওনার তাড়াতাড়ি ওটিতে নিয়ে গেছে। নিয়ে যে আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ তুমি ওকে বাঁচাও, লাগলে আমার জীবন নিয়ে যাও, কিন্তু ওকে বাঁচাও। তখন ডেলিভারি হয়। ওর মানে সেন্সলেস অবস্থা ছিল, ওই অবস্থায় বাড়িতে নিয়ে চলে আসার পরে এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। পার হয়ে যাওয়ার পরে 7 থেকে 8 মাস এভাবে পার হওয়ার পরে আবারও কনসেপ্ট করে, তৃতীয়বার কনসেপ্ট করার পরে ও 2 মাস কি 2.5 মাস, তখন ও বলে যে আমার তো ভালো লাগতেছে না এখানে থাকতে, আমাকে বাড়িতে নিয়ে যাও। ও এটা বলে না, ও বলে যে তুমি থাকলে আমার চলবে।
তখন ওর আপু একটা আছে, সে সৌদিতে থাকে, তা সে কান্নাকাটি করে বলতেছে যে দেখো ভাই, তুমি আমার বোনটারে আমার বাড়িতে নিয়ে রেখে আসো, ঠিক আছে, ওর অনেক কিছু দরকার হতে পারে। হ্যাঁ, কিন্তু আমার ওই যে শেষের কথা গুরু আমি বলতে পারবো না, সে এতটা হেল্প করেছে আমাকে, তার ফ্যামিলি আজও পর্যন্ত কেউ জানে না। আমি এখন বলতেছি, হয়তো যদি কেউ শুনে থাকে তাহলে জানবে, এতটা আমাকে হেল্প করেছে গুরু। এখন যদি আমি বলে দিই তাহলে হয়তো আমার ওই যে শেষটা অনেক বিপদে পড়ে যাবে, যে তোমরা এত কিছু দেছো ওদেরকে। তারপর আমি বলতে চাই গুরু, আপন বোনও এত টাকা আমাকে দেয় না, 10,000, 20,000, 50,000, 70,000, 80,000, মানে যখন যেটা প্রয়োজন আমার যে শেষ সবার অজান্তেই আমাদেরকে দেছে। এটা কেউ জানে না, আজকে আমি ফার্স্টে বললাম, যদি কেউ শুনে থাকে জানি না কি হবে পরে। তো ওকে ওদের বাড়িতে নিয়ে যাই, কিন্তু নেওয়ার পর হয়তো এটাই আমার ভুল ছিল, জীবন সবচেয়ে বড় ভুল। ওকে নিয়ে যাচ্ছি, বাসের ভিতরে 17 বার বমি করেছে, এই ওর জীবনে মানে বমি শুরু। গুরু, এখন যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথাই মানুষের জন্য অনেক শিক্ষণীয়, ঠিক আছে। তবে আমি যখন নিয়ে যাই ওকে, বাসের ভিতরে 17 বার বমি করে, এই অসুস্থ হয়ে যায় ও। তা বাড়িতে নিয়ে যাই, নিয়ে যাওয়ার সাথে আমি ভালো ডাক্তার দেখাই। এখন তো আল্লাহর রহমতে, আল্লাহ দিলে মোটামুটি ভালো কাজ করি, আমি ভালো একটা স্যালারি পাই। এখন আল্লাহর রহমতে আমার অতটা সমস্যা হয় না, আরো যে দিক সেদিক থেকে আমার তো হেল্প পাচ্ছি আমি, আমার সমস্যা হচ্ছে না। তখন নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখে বলে যে হ্যাঁ ইনশাল্লাহ সব ঠিক আছে, সব সুস্থ আছে, সুন্দরভাবেই হবে। তো দেখা যায় কি 8 মাস পার হয়ে যায়, প্রত্যেক মাসে আমি চেক আপ করাই ভালো ডাক্তার দিয়ে। 8 মাস পরে হঠাৎ করে ডাক্তার চেক আপ করে বলে যে বাচ্চা তো পানি শুকাই গেছে, বাচ্চা তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনার এখন ঢাকা নিয়ে যান, ঢাকা 8 দিন হাসপাতালে নিয়ে ভর্তি করেন, ঠিক আছে। তার সাথে সাথে আমি ওই অবস্থায় আমি ঢাকা নিয়ে চলে আসছি। ঢাকা নিয়ে এসে 8 দিনে ভর্তি করছি, কিন্তু ওইখানের কিছু মানে সিস্টেম আমার কাছে ভালো লাগে নাই, আমাকে পাঠা দিচ্ছে। ওকে। তো ওইখান থেকে দেখি যে এখানে রাখলে ওর সমস্যা হয়ে যাচ্ছে, আমাকে কাছে যেতে দিচ্ছে না। তখন আমি কি করি, ওকে নিয়ে আমি ইসলামিয়া সেন্ট্রাল হসপিটাল আছে না কাকরাইলে, ওখানে ভর্তি করি। ওখানে 4 দিন থাকার যেটা হয়েছিল, ও প্যারালাইসিস হয়ে গেছিল, মানে 5 মাসের বাচ্চা থাকা অবস্থায় ওর প্যারালাইসিস হয়ে গেছিল, মানে ওই যে বমি করতে করতে ওর মনে লবণ টবণ সব কমে গেছিল। তাই এখান থেকে আমি সুস্থ করে বাড়ি নিয়ে যাই। বাড়ি নেওয়ার পর ওই যে 8 মাসের সময় আবার 8 দিনে নিয়ে আসি। নিয়ে আসার পরে ডক্টরটা বলে যে ওনার তো হাই প্রেশার তো অনেক হাই, আপনার ট্যাবলেট 3-4টা খাওয়া যাচ্ছে একসাথে 200 পাওয়ারের, তারপরেও মানে কন্ট্রোল হচ্ছে না। তখন আমাকে ওটিতে ডেকে নিয়ে গেছে, দেখেন আপনার পেশেন্টের এই অবস্থা, যে কোনো কিছু দুর্ঘটনা করতে পারে, আপনি যদি প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে আপনারা বলেন, তাহলে আমরা অপারেশন করি। আমি বলছি যে আল্লাহ ভরসা, আপনারা সিজার করেন। তখন সিজার করার পরে বলে যে বাচ্চার অবস্থা তো খুব খারাপ, আপনারা এক্ষুনি এনআইসিউ ব্যবস্থা করেন। তাই ওই 8 দিনে এনআইসিউ ছিল না। তখন আমি হলি ফ্যামিলিতে গেছি, হলি ফ্যামিলিতে বলছে যে হ্যাঁ আমাদের কাছে আশরাফি নিয়ে আসেন। তখন নিয়ে গেছি, বলে যে আমাদের এখানে খালি নেই, বাচ্চা কিন্তু অক্সিজেন ধরানো রয়েছে। তখন আমি কি করবো, রাসমুন একটা হসপিটাল আছে, ওইখানে ফোন দিছি, ফোন দেওয়ার পর বলে যে হ্যাঁ এখানে আশরাফি নিয়ে আসেন। তখন ওইখানে নিয়ে গেছি, নিয়ে যে ভর্তি করছি, ভর্তি করার পরে ভর্তি করে চলে আসছি। এখানে কিন্তু বাড়ি থেকে কেউ আসে নাই, আমার বড় শালার এক ওয়াইফ আসছে, আর কেউ আসে নাই। তা 8 দিনে রাখছি ওকে, আমার ওয়াইফকে, আর বাচ্চাকে রাখছি রাসমুন হসপিটালে। তা রাখার পরে ওই দিনকে আমি জানি না গুরু, আমার জীবনে মানে সবচেয়ে বেশি ঘুম মনে ওই দিনকে আমার আসছে। তো বারান্দায় ফ্লোরে শুয়ে রয়েছি, শুয়ে ঘুমাই পড়ছি। ঘুমাই পড়লে সন্ধ্যার দিকে আমার মনে পড়ছে আমাদের বাবুকে যে দেখে আসি। তো যখন বাচ্চার খবর নিতে গেছি তখন আমাকে বলে যে আপনাকে অনেকবার কল দেওয়া হয়েছিল, আপনার ফোন বন্ধ পাইছি আমরা। বলে যে কি হয়েছে? বলে যে আপনার বাচ্চা তো মারা গেছে। তখন বাচ্চা মারা গেছে, আমি চিন্তা করি আমি এই খবরটাই মানে এই বাচ্চার এই খবরটা আমি আমার ওয়াইফকে কিভাবে দেবো? আমি যে কান্না করবো, ওই কান্নার আমি মানে ভাষা হারাই ফেলেছি। আমি কি বলে আমি কান্না করবো? আমার চিন্তা বাদ দিই, আমি ওয়াইফকে আমি কিভাবে সান্ত্বনা দেবো? এটাকে 2টা বাচ্চা মারা গেছে, এই বাচ্চাটাও মারা গেল। তখন গুরু আমার ওয়াইফ আমাকে ফোন দিচ্ছে বারবার, তুমি কোথায়? আমি বলছি আমি বাচ্চার কাছে আছি, ঠিক আছে। তখন সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চাকে নিয়ে আমি দেশে চলে গেছি, ওদের বাড়ি চাঁদপুরে। আমাকে ফোন দিচ্ছে, বাবুর কি অবস্থা? আমি বলছি হ্যাঁ বাবু ইনশাল্লাহ ভালো আছে। আমি যদি জানি যে গুরু ওর হাই প্রেশার, ডায়াবেটিক্স, সিজার করছে, যদি আমি এখন ওকে বলি যে বাচ্চা মারা গেছে, যে কোনো দুর্ঘটনা ঘটবে। কারণ 10-12 বছরের সংসারের জীবন, আমি তো ওকে চিনি ও কেমন। তখন আমি চিন্তা করছি কি আমি ওকে এখন জানাবো না, ওকে শক্ত করব, শক্ত করে যখন দেখবো যে হ্যাঁ ও এখন মানে জানার জন্য প্রস্তুত, তখন আমি ওকে জানাবো। তখন আমি কি করছি, বাড়িতে মাটি হয়ে গেছে, জানাজা পরে মাটি দেওয়া হয়ে গেছে, তো মানে 20 ঘন্টার মধ্যে জীবিত ছিল। পরে শুনছি যে ওর হার্টে একটা ফুটো হয়েছে, ওই ফুটোর কারণে ও মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, ওরা এনআইসিউর ভিতরে মারা গেছে। তখন আমি মানে মাটি দিয়ে আমি লঞ্চে উঠে চলে আসতেছি, তখন আমাকে ফোন দিয়েছে যে বাবু কেমন আছে? আমি হ্যাঁ বাবু ভালো আছে। আমার ভিতরটা কিন্তু গুরু মানে জ্বলে পড়ে যাচ্ছে। ওই যে একটা কথাই আছে না যে পৃথিবীতে পিতার কাছে সবচেয়ে ভারী
তার সন্তানের লাশ। গুরু সারা জীবন শুনছি কিন্তু কোনোদিন দেখি নেই। আমার সন্তানটাকে যখন আমি নিয়ে কোলে করে নিয়ে যাচ্ছি সিএনজির ভিতরে, তখন আমার কাছে মনে হলো পুরো পৃথিবীটা আমার কোলের উপরে। আমি কান্না করতে পারতেছি না, আমি চিৎকার করে কান্না করতেছি সিএনজির ভিতরে। যাই হোক, চলে আসলাম ঢাকায়। চলে আসার পর আমি সারাক্ষণ আদিন হসপিটালে থাকি। তখন একটু পর পর গ্লাসের বাইরে থেকে আমাকে দেখে আমাকে ডাক দেয়, ভিতরে যাই। যারা বলো তুমি সারাক্ষণ এখানে পড়ে থাকো, তুমি আমার বাবুর খেয়াল রাখো না কেন? আমি কই বাবু ইনশাল্লাহ ভালো আছে। তো এইভাবে 2 দিন পার করে ফেলাই। 2 দিন পরে আমি বলি কি, দেখো আমি এখন চিন্তা এখন মানে প্রিপারেশন নিয়ে ওকে মানে শক্ত করার জন্য। তখন বলি দেখো আমাদের বাবুর অবস্থা বেশি একটা ভালো না, ডক্টর বলতেছে যে আপনার যে কোনো কিছু হতে পারে, আপনারা আমাদের কিছু করার নাই। তখন বলে যে বাবুর কি হয়েছে? আমি বলি যে বাবুর মানে হার্টে একটা ফুটো হয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে অনেক। 2 দিন কিন্তু মাটি দেওয়া হয়ে গেছে, এখন পর্যন্ত আমি তাকে বলতে পারি নাই। কিন্তু আমার ওয়াইফ রানী আমাকে কিন্তু প্রচন্ড ভালোবাসতো, আমি ওকে ভালোবাসতাম। তখন আমাকে মুখের দিকে তাকায় ফেল ফেল করে তাকায় বলতেছে, আচ্ছা সত্যি করে বলো তো কি হয়েছে? আমি কই দেখো তুমি কি আমার ভালোবাসো? হ্যাঁ বাসি। আমি যদি মারা যাই তুমি সহ্য করতে পারবা? বলে যে না, সহ্য করতে পারবো না। তাহলে তুমি আমার হাতে হাত দিয়ে কথা দাও যে আমি যে কোনো কিছু বলবো তুমি সহ্য করে থাকবো, কোনো কান্না করো, যদি কান্না করো আমি এক্ষুনি স্টক করে মারা যাবো। মানে এইভাবে ওকে বলতেছি। বলে যে হ্যাঁ আমি কথা দিলাম। বলতেছে তুমি কি সত্যি করে বলতে বাবু বেঁচে আছে? আমি কি বাবু আর 3 দিন আগে মারা গেছে। তো ওকে দেখে কি ওর চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আমি বলি কি তুমি কান্না করবো না, আমার কথা দিছো? বলে ঠিক আছে আমি কান্না করবো না। বুঝি তো করু মা, তো আমাকে যতই বলুক আমি কান্না করবো না, কিন্তু ওর মুখের যে মানে যে অবস্থা আমি দেখতেছি। যাই হোক, সুস্থ করে নিয়ে বাড়িতে চলে গেছি। বাড়িতে যাওয়ার পরে আস্তে আস্তে মনে করেন যে ওর শরীর এই সমস্যা সেই সমস্যা, এই হাত পা ফুলে যায়। আমি ঢাকায় আসছি, এই আপনার বনশ্রীতে থাকি আমি। যখনই শুনি যে ওর শরীর অসুস্থ গুরু, আমি মনে হয় আকাশ দূরে উড়ে চলে যায়, আমার কাছে এরকম মনে হয়। দেখা যায় আমি আজকে ওকে বাড়িতে নিয়ে ডাক্তার দেখায় চলে আসছি, 3 দিন পরে আবার শরীর অসুস্থ হয়েছে। আমি আবার বাড়িতে চলে গেছি 3 দিন পরেই। আবার দেখা যায় 15 দিন পর আবার অসুস্থ হয়েছে, আমি আবার চলে গেছি। কিন্তু একটা কি মজার জিনিস কি জানেন, ও যত ডাক্তার দেখাক, যতক্ষণ পর্যন্ত আমার হাতের খাবার, আমার সেবা যত্ন আমি ডাক্তার কাছে নিয়ে যাবো, যতক্ষণ না হবে ততক্ষণ সে সুস্থ হয় না। আমি বাড়ি যাই, সে সুস্থ হয়ে যায়। তো এরকম হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেছে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে গেলে আমাকে বলে যে আমি খুবই অসুস্থ, তুমি একটু বাড়ি আসো। তো বাড়ি যাই দেখি কি মানে হেলান দিয়ে বসে রয়েছে। তো বসে রয়েছে, আমি চিন্তা করি কি এরকম অবস্থা হয়েছে, তাহলে তুমি এক কাজ করো, আমি দেখি তাহলে ডাক্তার কাছে যাইয়ে প্রস্রাব পায়খানা ক্লিয়ার হওয়ার ওষুধ নিয়ে আসি। এই ওসব ওষুধ এনে খাওয়াচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। পরের দিন সকালবেলা আপনার সদর হসপিটালে নিয়ে গেছি চাঁদপুরে, নিয়ে যে ডক্টর দেখাইছি, সব কিছু চেক আপ করছে। চেক আপ করে যে ইনশাল্লাহ সব ভালো আছে, মানে হার্ট লিভার সব কিছু ভালো আছে। তা 3 দিন পরে ও জানা যায় ওর কিছু হলে আমি টেনশন করি, এই জন্য 3 দিন আমাকে কিছু বলে নাই। 4র্থ দিনে আমার যে শেষের মেয়ে, ও বলে যে ফোন করে বলে যে খালু আপনি এখন বাড়ি আসেন। আমি কই কে কিছে? বলে যে খালার অবস্থা খুবই খারাপ। আমি বাড়িতে গিয়েছি, যাই দিয়ে যে আগের থেকে বেশি খারাপ, পেটেট ফুলে গেছে। আমি কই তুমি আমাকে জানাও না কে? কয় তুমি টেনশন করবে, এই জন্য আমি জানাইনি। তা আমি সাথে ওই সময় তো ডাক্তার পাওয়া যাবে না। পরদিন সকালে ডাক্তার কাছে নিয়ে গেছি। আমি কি ওর কারণে, ওর টেনশনের কারণে অনেক কিছু ভুলে যেতে পারি, এই জন্য আমি মোবাইলে আমি সব কিছু টাইপ করে নিয়ে গেছি যে কি কি চেক আপ করানো লাগবে। তখন সব চেক আপ মানে ডাক্তার কাছে দেখাইছি, দেখানোর পর আচ্ছা ঠিক আছে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, পরের দিন সকালে আসেন রিপোর্ট দেখি কি অবস্থা। তো যখন রিপোর্ট আনতে গেছি, ওকে সাথে করে নিয়ে গেছি, তখন যে রিসিপশন মানে কি বলে এটাকে, যে রিপোর্ট দেয় যেখানে, ওইখানে একটা ভদ্রলোক বলতেছে উনি কি আপনার ওয়াইফ? আমি বলি যে হ্যাঁ আমার ওয়াইফ। তা বলে যে রিপোর্টটা মনে হয় ভুল এসছে, ওনাকে একটু বসায় রাখেন। তো ওনারা ওদের ইচ্ছা ছিল যে আমার ওয়াইফ যখন একটু দূরে যাবে তখন আমাকে জানাবে। তো ও কাছে দাঁড়ায় রয়েছে, যাচ্ছে না। তখন একটা পর্যায়ে বলে কি একটু সমস্যা হয়েছে, আপনিই করেন, এটা নিয়ে ডাক্তার কাছে যান, ওনাকে জায়গায় বসা রেখে যান। আমার ভিতরটা নয় মানে কেমন যেন কাজ করতেছে যে না জানি কি হয়েছে, না জানি কি হয়েছে। আমি চিন্তা করছি যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়, আমি চাচ্ছি যে আমার ওয়াইফ সে জানুক যে ওর কি হয়েছে, আমি গোপন করতে চাচ্ছি না। তখন মানে ওর মায়া ভরা মুখ গুলো না গরু আমি ভুলতে পারি না। তখন আমি ডাক্তার কাছে যখন যাচ্ছি, তখন পিছন থেকে ওই ভদ্রলোক ডাক দিয়ে বলতেছে যে গেটের সামনে যে আছে গেট বয়, ওকে বলতেছে প্রায় 50-60 জন সিরিয়ালে, বলতেছে সবাইকে একটু সাইড দিতে বলেন, ইনাদেরকে আগে দেখান। তখন ডক্টরকে আমি যে দেখানোর সাথে বলে যে এনাকে এখন ঢাকা নিয়ে যান। তখন করোনা চলতেছে, তখন লকডাউন। তাই আমি বলি যে স্যার কি হয়েছে? বলে যে ওনার কিডনিতে সমস্যা হয়েছে। কিন্তু তখন তো আমি আসলে কিডনির সমস্যা কি এটা তো অত বুঝি না, আর আমি তো এমনি অশিক্ষিত মানুষ, ঠিক আছে, পড়ালেখা করে নেই, কিন্তু এমনি আউট নলেজ আল্লাহর রহমত আমার অনেক ভালো, ঠিক আছে।
তখন আমাকে বলে যে ওনার কিডনিতে অনেক সমস্যা, ঢাকা নিয়ে যান। তখন আমি বুঝতে পারছি হয়তো আমি জীবন অনেক বড় ধাক্কা খেতে যাচ্ছি। তখন আমি, আমার কাছে যা টাকা ছিল এতে তো হচ্ছে না, তখন আমি আমার শালাকে ফোন দিয়ে বলি যে দেখো বিলাল, এরকম কিডনিতে সমস্যা, ঢাকা নিয়ে যেতে বলছে, তুমি 50,000 টাকার ম্যানেজ করো, আর আমার কাছে যা আছে এগুলো নিয়ে আমি ঢাকায় যাই। তা বাড়িতে যাওয়ার পরে 10,000 টাকা ম্যানেজ করতেছে। আমি অটোতে যখন যাচ্ছি বাড়িতে, তখন তো মাস্ক পরতো সবাই, তা মাস্ক পরা রয়েছে আমার, ওরও মাস্ক পরা রয়েছে। আমি অটোতে অন্যদিকে তাকে আমি কান্না করতেছি, প্রচন্ড কান্না করতেছি, মানে শব্দটা ভিতরে আটকা রাখছি, কিন্তু চোখ দিয়ে পানি ফুটতেছে। তখন ও আমার দিকে তাকায়, আমার ঘাটটা ঘুরাইছে আমার দিকে, ওর দিকে ঘুরায় বলতেছে তুমি কান্না করতেছো, আমার কি হয়েছে? আমি বলতেছি না কিছু না, এমনি কান্না করতেছি। তখন বাড়িতে যখন গেছি তখন আমি চিৎকার দেখান, আর কান্না মানে থামাইতে পারিনি। ও তো বসে রয়েছে ঘরের ভিতরে। পরে সবাইকে বললাম এই সমস্যা, পরে ঢাকা নিয়ে আসছি। ঢাকা নিয়ে এসে আপনার সদর হসপিটালে যে ডক্টরের কাছে পাঠাইছে, রেফার করছে, উনি বলছে কি আপনি নিকডুতে নিয়ে যান, শ্যামলিতে। ওখানে নিয়ে গেছি, কপাল খারাপ হলে যা হয়, ওইখানে ভর্তি করবে, সবকিছু ম্যানেজ হয়ে গেছে। ওনারা বলতেছে একটা এক্সরে করেন। এক্সরে করে দেখে যে মানে করোনার হালকা একটা মানে কিছু পাইছে ওরা ওই অবস্থাতেই। তখন বলছে কি আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান, বলে যে এটা নিয়ে দেখানোর সাথে ওরা ভর্তি করে নেবে। তা আমরা গেছি, যাওয়ার পরে ওইখানে ভর্তি করছি। ভর্তি করার পরে ডক্টর দেখাইছি, দেখায় বলে যে ওনাকে ডায়ালিসিস লাগবে। তখনও জানি না যে কত পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে, জানি না আমি। তখন বুঝতে পারছি যে 85% ড্যামেজ কিডনি, বোথ কিডনি দুইটাই 85% ড্যামেজ। তখন আমি হসপিটালে, এখনো পর্যন্ত আমাকে সবাই চেনে, আমি কি করছি। তখন আমি বলি যে ডায়ালিসিস কি, তখনও পর্যন্ত জানি না ডায়ালিসিস কি। তখন আমি বলি ডায়ালিসিস ছাড়া কি সুস্থ করা সম্ভব না? বলে যে আমরা স্টেপ দেখি যে কত স্টেপে আছে, যদি 1 থেকে 2, 3 হয় ওষুধের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব। যদি 5-এর উপরে চলে যায় তখন ডায়ালিসিস ছাড়া কোনো পথ নাই, তখন ডায়ালিসিস লাগবেই। তখন হাত পা ফুলে যাচ্ছে, চোখ মুখ ফুলে যাচ্ছে, তখন ডায়ালিসিস একটা করালাম। ডায়ালিসিস করানোর পরে 1 দিন 2 দিন পর পর এইভাবে 14টা ডায়ালিসিস করি। 10টা করা হয় প্রথমে। 10টা করানোর পরে আপনার দেখা যায় কি ওর করোনার যখন দ্বিতীয়বার টেস্ট করা হয় তখন মানে পজিটিভ আসে, তখন 7 তলা থেকে 8 তলায় পাঠায় দেয়। তখন ও আমাকে বলে কি যে দেখো তুমি আমার কাছে থাকবা, তুমি চলে যাও, এখানে আমি থাকি, তুমি চলে যাও, তোমার যে করোনা হয়ে যায় আমার থেকে। আমি বলি তুমি কি কথা বললে, তোমার জন্য আমি মরতে পারি, আমি জীবন দিতে পারি, আমার সমস্ত কিছু দিয়ে আমি তোমার সুস্থ করতে পারি, আর তুমি বলতেছ আমি তোমার থেকে চলে যাবো। করোনা তো তখন টাফ টাইম, সবাই ভয় পাচ্ছে, নিজের বাবা লাশের কাছেও মানুষ যায় না। আমি বলি যে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথেই বাঁচবো। তখন ও বলে যে আচ্ছা ঠিক আছে। তখন গুরু, তখন থেকে আমার এখন একটা সমস্যা হয় কি জানেন, আমি হঠাৎ জিনিস ভুলে যাই। যেমন একসাথে তখন কাজ করতেছি 5-6 জন, আমার পাশে যে আছে 15 দিন হয়ে গেছে, আমি তার নাম মুখস্থ মানে তার নাম মনে করতে পারি না। ডাক দিতে গেছি, তার নাম মনে আসতেছে না, বলতেছে এই ভাই, মানে নাম মনে নেই, মানে 15 সেকেন্ড পর তার নাম মনে আসে। আমি একটা রবি সিম আমি এখন ইউজ করি, এই সিমটা 1 বছর হয়ে গেছে, আমি এখন মুখস্থ করতে পারিনি। ঠিক আছে, তো এরকম আমার অবস্থা বর্তমান। তো ওই ডায়ালিসিস করাচ্ছি। তখন আমরা 8 তলায় যখন গেছি, ও সবচেয়ে বেশি কষ্ট ছিল কি যে ওর ফ্যামিলি থেকে কেউ দেখতে আসে নাই। 1 মাস 24 দিন মতো আমি ওর পাশে ছিলাম। তাই গুরু ওকে পানিটায় হাত দিয়ে স্পর্শ আমি কোনোদিন করতে দেইনি 1 মাস 24 দিনের ভিতরে। আমি সমস্ত কিছু করছি আমি। তা আমাদের এইরকম ভালোবাসা দেখে আশপাশের মানে মানুষের জানা উচিত। ধরেন ও বেড তো ছোট ছোট, ও তো সারাক্ষণ ওই যে অক্সিজেন মাস্ক থাকতো, আবার ওই ওটা প্রথমে অপারেশন করছে রানে, যে আর ওই সময়টাইতে তুমি তাকে টেক কেয়ার করছো, যখন বাবার কাছেও মানুষ ভিড়ে না, মায়ের কাছেও ভিড়ে না, কারণ সিচুয়েশন এমনই হয়ে গেছিল এবং আমাদের সম্পর্কগুলো যে কত ঠুনকো করোনা এসে সেটা দেখিয়ে দিয়েছিল। সেই সময়টাতে সবকিছু বাদ দিয়ে তুমি তোমার প্রিয় তোমার স্ত্রীর সেবা করছো। তখন কি করতে ওই সময়টাতে কি হতো বলছো? তখন আমি রাত্রেবেলা শুইছি, আমি ফ্লোরে শুইছি, এই ধরেন বেডের পাশেই। আমি জানি যে ও ডাক যে দেবে সেরকম পরিবেশন নাই, অসুস্থ মানুষ। তখন করছে কি, তোমার তো মুখে মাস্ক রয়েছে, তুমি ডাক দিতে হয়তো পারবো না আমাকে, তা আমি তো ঘুমাই পড়ি, তুমি এই যে হাত পাখা আছে না, হাত পাখাটা ওর পায়ের কাছে রাখছি, বলছে এই হাত পাখাটা তুমি আমার গায়ের উপরে ফেলাই দিও, মানে এমন ভাবে শুয়েছি যাতে পাও লাড়া দিলে হাত পাখাটা আমার বডিতে পড়ে। আর আমার ঘুম কিন্তু খুব পাতলা, হালকা একটা আঁচ পেলে আমার ঘুম ভেঙে যায়। তখন তুমি আমাকে এই পাখা দিয়ে তুমি আমার ঘুমটা ভাঙাই দিও, ঠিক আছে? এরকম রাতে উঠতো যে আমার জ্বর হয়েছে, আমার খারাপ লাগতেছে, এখন ডাক্তার ডেকে নিয়ে আসতাম। তখন ও আমাকে একদিন বলতেছে, আচ্ছা তুমি আমাকে এত ভালোবাসো, যদি আমি মারা যাই, কবরে গেলে আমি তোমার ছাড়া কিভাবে থাকবো?
তাই গুরু আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে একটা মানুষ কখন তার স্বামীকে তার বলতে পারে যে দেখো কবরে তোমার ছাড়া আমি কিভাবে থাকবো? তো এই কথাগুলো না গুরু আমার আমি বলতে পারি না। তা আমি ওকে সান্ত্বনা দিই যে কি হয়েছে, মানুষ বেঁচে থাকে তো। আমি ডাক্তারকে জিজ্ঞেস করি স্যার ও কি বাঁচবে? বলে যে হ্যাঁ এরকম কত মানুষ আছে ডায়ালিসিস করে সারা জীবন 10 বছর 20 বছর বেঁচে আছে। এরকম আশা নিয়ে থাকতাম। তো একদিন দেখি কি ডক্টর বলতেছে যে ওনার সারা জীবন ডায়ালিসিস লাগবে যতদিন বেঁচে থাকে। তোর ফ্যামিলিতে আমি জানানোর পর ওরা বলতেছে কি যে তাহলে ওরা বাড়িতে নিয়ে আসেন, যে কদিন বাঁচে দেখি কি হয়, আল্লাহ আল্লাহ ভরসা। তখন আমি ওর কাছে যে বলি যে আচ্ছা রানী তোমাকে বলতেছে বাড়িতে নিয়ে যেতে, বাড়ি যাবা? তখন আমার চোখের দিকে তাকাই ও কাইন্দে মানে চোখ দিয়ে পানি পড়তেছে, বলতেছে যে তুমি আমাকে এত আশা দেখাইলে আমাকে বাঁচাবা, এই করবা তা করবা, এত তাড়াতাড়ি মানে হাল ছেড়ে দিলে। তখন আমি ওই যে ওর মুখের যে একটা মানে দেখছি যে আমার জীবন চলে যায় যাক, যদি আমি রাস্তায় ভিক্ষা করতে হয় আমি ভিক্ষা করব, ওকে বাঁচাবো। তখন বলি যে ও যতদিন বেঁচে থাকে আমি চেষ্টা করব ওকে চিকিৎসা করার জন্য। তখন ওর তৃতীয়বার করোনা টেস্ট করার পরে নেগেটিভ আসে। তখন ওখান থেকে বলে কি আপনারা এখানে থাকতে পারবেন না, তো এখানে না থাকলে তো ডায়ালিসিস হবে না। তখন কি করি, বাধ্য হয়ে আমি শ্যামলীতে নিয়ে আসি। শ্যামলী আপনার ওই যে সরদি হসপিটালে, ওখানে একজনের এক আপার সাথে কথা বলি, উনি বলে ঠিক আছে এখানে নিয়ে আসেন। ওখানে নিয়ে গিয়ে ভর্তি করাইছি। ভর্তি করানোর পর দেখা যায় কি আপনার ওইখানে অক্সিজেনের কোনো ব্যবস্থাই নেই। বেডে আছে কিন্তু যেখানে ডায়ালিসিস করে ওইখানে কোনো অক্সিজেন নেই, আর ও তো অক্সিজেন ছাড়া বাঁচা জানো সম্ভব না। দেখা যায় নিয়ে যেতে যেতে ওর অবস্থা খুব খারাপ হয়ে যায়। ওখানে নিয়ে গেছি, দেখা যায় বোতলে মানে অক্সিজেনের যে বোতল, ওই বোতলে অক্সিজেন শেষ। কি একটা অবস্থা, আমি চিন্তা করি এখানে রাখলে তো মারাই যাবে। তখন ওইখানে যে ডক্টর থাকে ওনারা বলতেছে কি আমরা ওনাকে মেডিসিন দেবো না, না দেখি ওনার প্রস্রাব হয় কিনা। এটা 4 দিন ওষুধটা বন্ধ রাখছে। বন্ধ রাখার কারণে ওর লাঞ্চে পানি জমে যায়। ঠিক আছে, লাঞ্চে পানি জমে যায়। তখন ওর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। মানে আগে তো অক্সিজেন দেখে 1 ঘন্টা দেওয়ার পরে 5 ঘন্টা না দিলেও হয়েছে, সমস্যা নেই। কিন্তু এখন দেখা যায় কি ওর অক্সিজেন মানে 10 মিনিট খুলে রাখা সম্ভব না। তখন আমি চিন্তা করি এখানে রাখলেও বাঁচবে না। আমি কি করে আবার ঢাকা মেডিকেল নিয়ে যাই। ওখানে যখন ভর্তি করাবো তখন বলা যায় ওনাকে এখানে নিয়ে আসছেন কি জন্য, ওনার তো এখানে ট্রিটমেন্ট হবে না, ওইখানে হবে। তখন আমি বললাম যে দেখেন আপনাদের পায়ে ভরি, ডক্টরকে বলছি দূরের থেকেই, আমি আপনাদের পায়ে ভরি ওকে ভর্তি করেন। কাঙ্গালের মতন ওইখানে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে মুখে মাস্ক দিয়ে বসে রয়েছে যে কখন আমি যাব। 1 মাস 24 দিন হয়ে গেছে, এর ভিতরে কিন্তু কেউ আসে না ওকে দেখতে, আমি একাই। এই যে আপনার তখন আর ভর্তি নাই, আমার কাকতি মিনতি দেখে ভর্তি করে। ভর্তি করার পরে নিয়ে যাই, বেডে নিয়ে যাই। বেডে নেওয়ার পরে ওর অবস্থা খুবই খারাপ। তো ওইখানে তো আমার নাম তো কেটে নিয়ে চলে গেছিলাম। তো এই কারণে ওইখানে কি করে 2 দিন সময় লেগে যায় ডায়ালিসিস করতে। কিন্তু ডায়ালিসিস মানে ইমার্জেন্সি ভাবে দেওয়াই লাগবে। আমি অনেক রিকোয়েস্ট করার পরে ওনারা বলে ঠিক আছে আজকে বেলা 1টা বাজে। কিন্তু বলতে ভুলে গেছি ওই যে আপনার সরাটিতে যখন ডায়ালিসিস করাইছি করবো, ওইখানে করানোর সময় প্রত্যেকবার যে ডায়ালিসিস যে মেশিনটা থাকে, ডায়ালাইজার বলে ওইটাকে, নতুন দিতাম। কিন্তু ওইখানে নেওয়ার পরে 1টাতে 3বার করে দেওয়া যায়। যখন দ্বিতীয়বার দিতে গেছিলাম তখন ওর মানে এমন অবস্থা হয়েছে গুরু যে না দেখছে ডায়ালিসিস সেন্টারে যখন একটা রোগী অসুস্থ হয়ে যায়, যে না দেখছে গুরু পৃথিবীর কেউ বিশ্বাস করবে না, নিশ্চয়ই না দেখা পর্যন্ত। তখন কি হয়েছে, আধা ঘন্টা চলার পরে ওর খিঁচুনি মানে হার্ট অ্যাটাকের মতন অবস্থা। ও চিৎকার করে বলতেছে এটা মেশিন বন্ধ করে, আমি সহ্য করতে পারতেছি না। তখন আমি আধা কিলোমিটার দূরে ডক্টর থাকে, আমি ওইখানে দৌড়াতে গেছি, যে ডাক্তার ডেকে নিয়ে আসছি। আসার পরে দেখে যে ওর অবস্থা খুব খারাপ, 1.5 ঘন্টার মতো চলছে। তখন বলা যায় মেশিন অফ করে দেন। কিন্তু দেখেন ওকে বাঁচাতে হলে ডায়ালিসিস লাগবে, আবার ডায়ালিসিস দিলেও মারা যাবে। এইভাবে 2 দিন এইভাবে কষ্ট করে দেওয়া হয়েছে। 2 দিনই ডায়ালিসিস চলা অবস্থায় ডায়ালিসিস বন্ধ করে দেওয়া হয়েছে। তখন ডক্টর আমাকে ডেকে নিয়ে বলছে দেখেন ওনার যে অবস্থা আপনি তো নিজেই দেখছেন। আমি বললাম হ্যাঁ দেখছি। বলে যে ওনাকে ডায়ালিসিস দিলেন যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, এমন আছে ডায়ালিসিস চলা অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। তখন আমি দেখছি যে এখানে অক্সিজেনের অভাব। ঠিক আছে, আমি ঢাকা মেডিকেল নিয়ে আসলাম। তা আমি জানি ডাক্তারটা আমাকে বলে দিয়েছে। এর ভিতরে 2 ভাইকে আমি ডাকছি, দেখো ও ডাক্তারটা বলছে ও হয়তো বাঁচবে না, তোমরা একটু আসো ওর কাছে। তা আসার পরে ও বলতেছে যে আমার শালা বলতেছে যে আফা যদি তুই মারা যাস বা ভালো কি মন্দ তোর একটা উল্টাপাল্টা কেস হয়ে যায় তোকে আমরা কি করব। তখন বলতেছে যে ওর কাছে জিজ্ঞেস কর, ও যেখানে রাখে আমার আমি সেইখানেই। মানে এতদিন কিন্তু বাঁচার একটা আশা ছিল, এখন ও নিজেও বাঁচার আশা ছেড়ে দিচ্ছে।
তখন ডায়ালাইসিস যখন করাবো দুপুর 1:30 দিকে আমাদেরকে উপস্থিত থাকতে বলছে, তখন আমি ডায়ালাইজার মেশিন কিনতে গেছি আর কিছু খাবার কিনতে গেছি। তখন আমি ওকে বলছি যে দেখো তুমি তো জানো তুমি আর বাঁচবা না, তা আমি ডায়ালাইজার কিনতে যাই, তুমি জোহরের নামাজটা পড়ো। অজু করার মতো তো কোনো ব্যবস্থা নেই, অজু করতে পারে না। তাই আমি বলি তুমি তায়াম্মুম করো, করে তুমি শুধু 4 রাকাতের জায়গায় তুমি 2 রাকাত ফরজ পড়ো। কারণ যদি মুমূর্ষু অবস্থা থাকে ইশারাতে নামাজ পড়লেও হবে। কারণ যদি কেউ যাত্রী অবস্থা থাকে মানে নামাজের টাইমে যদি যেখানে 4 রাকাত সেখানে 2 রাকাত পড়লো, আল্লাহ নামাজ কবুল করবে। আমি বলছি তুমি 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে তুমি একদম মন থেকে আল্লাহর কাছে তুমি দোয়া চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। জীবনে যত ভুল করছো, যত কিছু করছো, আমি তোমার মন থেকে ক্ষমা করে দিছি। জীবনে যা করছো, জেনে করছো না জেনে করছো, যা করছো আমি তোমার ক্ষমা করে দিছি, আল্লাহ যেন তোমার ক্ষমা করে দেয়। তুমি আল্লাহর কাছে দোয়া চাও। কারণ ডায়ালাইসিস যখন করাবো ও নিজে জানা যাওয়ার বাঁচবে না, ডায়ালাইসিস চলা অবস্থায় তো মারা যাবে। কারণ এটাই হয়তো ওর জীবনের শেষ ডায়ালাইসিস, ও নিজেও জানে সেটা, আমি ওকে বলছি। তখন গুরু দেখেন, একটা মানুষ যখন জানতে পারে যে আমি এই ঘরের ভিতরে যাওয়ার পরে 1 ঘন্টার ভিতরে মারা যাব, তার আগে আমাকে একজন বলতেছে তুমি নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, প্রিপারেশন না মৃত্যুর। হ্যাঁ গুরু ভাবতে পারেন তখন তার মানসিক অবস্থা একদম কেমন তাই, হয়। একদম তাই, আর একদম তাই। ওই জীবনের ওই নামাজটা আমার মনে হয় না যে পৃথিবীতে আর কোনো নামাজ এর থেকে আর উত্তম কোনো হতে প্রার্থনার পারে। সাথেও এর চেয়ে উত্তম হ্যাঁ। প্রার্থনা হতে পারে না। আমি কারণ সে প্রত্যেক পরিষ্কার যে আর কিছুক্ষণের মধ্যে মারা যেতে হ্যাঁ। যাচ্ছে। আমি প্রতিদিন আমি নামাজ পড়তে যে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করছি সিজদায় পড়ে যে আল্লাহ তুমি আমার রানীকে সুস্থ করে দাও, প্রয়োজন আমার যে হায়াত আছে সেই হায়াতটা তুমি অর্ধেকটা আমার ওয়াইফকে দাও, বাকি হায়াতটা আমার থাকুক, দুজনে তো একসাথে বাঁচতে পারি। তা আমার ইচ্ছা ছিল যদি আমি ওকে কিছুদিন আমি কন্টিনিউ করতে পারি ডায়ালাইসিস করার অবস্থায়, মানে যেন সুস্থ ওর দিকে চলে আসে, তখন আমি আমার কিডনি ওকে দিয়ে দেবো। আমার কিডনি প্রতিস্থাপনের যে হ্যাঁ, সুযোগ জি, জি। সেটাও তুমি চিন্তা হ্যাঁ, করে রেখেছিলে আমি চিন্তা করছি আমি যে আমারটা একটু দেবো। সুস্থ হলে যখন আমি কিডনি প্রতিস্থাপন করতে পারবো, কারণ আমি কথা বলছিলাম আপনার যে সেখানে কিছু বার্ডে- ম্যাচিং এর ব্যাপার হ্যাঁ। থাকে, সেটাও কি পরীক্ষা নিরীক্ষা করছিল? কিন্তু মজার বিষয় কি ওর যে ব্লাড গ্রুপ আমার ব্লাড গ্রুপ একই। ব্লাড গ্রুপ, আরএইচ ফ্যাক্টর, আরো কিছু ব্যাপার হ্যাঁ। ম্যাচের ব্যাপার থাকে, সেগুলো ম্যাচ করনি। ডক্টর বলছে আপনার প্রথম যেটা সেটা ম্যাচ সেটা match করছে। বাদ বাকিটা ইনশাআল্লাহ তারপরে হয়ে তোমার যাবে। প্রিপারেশন ছিল যে তোমার একটা কিডনি তাকে দিয়ে দিবে। জি, আমি এটা বাহ। প্রিপারেশন করে রাখছিলাম। তারপর? কিন্তু অনেক খরচ ব্যয়বহুল, তো আমি চিন্তা Okay. করছিলাম যে আমি সাহায্য চাই হোক যেখানে হোক। আমি একটা রেডিও স্টেশনের নাম বলতে চাই না, আমি সেখানে 3 বার আসছিলাম সমস্ত ডকুমেন্টস নিয়ে, বলছিলাম যে দেখেন এরকম অবস্থা, আমি আমার ওয়াইফকে বাঁচাতে চাই, আমার সাহায্যের প্রয়োজন। তখন ওনারা শুনছে আমার কথা, শুনে বলছে যে আপনার এটা আমাদের কাছে তেমন একটা যাই হোক, আমি ওদের জি, জি। ঘটনাটা আসতে চাচ্ছি জি, যে জি। তোমার ওয়াইফ প্রিপারেশন নিচ্ছে, নামাজ হ্যাঁ। পড়তেছে, কিছুক্ষণের মধ্যে ডায়ালিসিসের জন্য যাবে এবং সে এটাও জানে যে তার এটাই হয়তো শেষ যাওয়া। ওর সবচেয়ে বড় 2টা কষ্ট হচ্ছে, একটা হচ্ছে ওর আপনজন কেউ দেখতে আসে নাই কখনোই ওই করোনার ভয়ে, দ্বিতীয়ত হচ্ছে ওর খাবারের কষ্ট, ও কোনো খাবার খেতে পারতো না। আমার দেখা যায় কি আমি একজনের খাবার আমি 3-4 জনের খাবার কিনে ফেলাইছি, খাবার কিনতে গেছি এমন হচ্ছে না আমার রানী মনে এটা খেতে পারবে না, আমি এই খাবারটা নিই, ওই খাবারটাও নিছি, আসার পরে বলছে যে এই খাবার তো আমি খেতে পারবো না, আমি আবার খাবার কিনতে গেছি। এইভাবে 2-3 বার আমি খাবার কিনতে গেছি। দেখা যায় 3টা জিনিস কেনার জন্য আমি নিচেই গেছি, আমি একটা জিনিস কিনে নিয়ে আমি চলে আসছি, বাকি 2টা আমার মনেই নাই। আসার পরে বলছে তোমার না এটা আনার কথা, আবার গেছি। এই হাঁটাহাঁটি করতে করতে গুরু আমি 1 মাস 24 দিন একটা প্যান্ট একটা গেঞ্জি পরে আমি ছিলাম। 1 মাস 24 দিন, তো শীতের ভিতরে ছিল। 1 মাস 24 দিন আমার গোসল খাওয়া দাওয়া, হয়তো দেখা যাচ্ছে 5-7 দিন পর একদিন গোসল করছি, ওই একই কাপড় একই গেঞ্জি। কে কি মনে করলো, কে কি দেখলো, আমাদেরকে তাকায় থাকতো মানুষ আশপাশের সবাই যে একই পোশাক পরে এভাবে আছে কিভাবে। আমি ওদের মানে বুঝতে পারতাম ওরা হয়তো এইগুলোই ভাবতেছে হয়তো, কিন্তু গুরু এগুলো তো আমার বিষয় না, আমার বিষয় হচ্ছে আমার রানীকে আমি কিভাবে সুস্থ করবো, কিভাবে আমি বাঁচাবো। যখন ডায়ালাইসিস করাতে নিয়ে যাই তখন ডায়ালাইসিসটা না আধা ঘন্টা 1 ঘন্টা চলার পরে ও আবার সে খিঁচুনি। আমি তো আল্লাহর কাছে আল্লাহ তুমি ওকে সুস্থ রাখো, আল্লাহ তুমি ওকে বাঁচাও। তো অনেক কষ্টে মানে ডায়ালাইসিসটা আমি শেষ করি, তখন সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যা হয়ে গেলে ওকে বেডে নিয়ে আসি, তখন অক্সিজেন 40-এ নেমে গেছে অক্সিজেন। তখন রাত্রেবেলা ও 2 বার ওয়াশরুমে যাবে, ফার্স্টে ওয়াশরুমে যাবে, তা আমি দেখতেছি যে ওর অক্সিজেন ছাড়া মানে 1 মিনিট থাকলে ও অক্সিজেন 30-এর দিকে চলে আসতেছে। তো
আমি কি করছি, রাত্রেবেলা আমি পর্দা দিয়ে পুরার বেডটা ঘিরে দিছি, ঘিরে দিয়ে আমি ওই যে চেয়ারগুলো থাকে না অসুস্থতার জন্য, ওই চেয়ারে আমি ওকে ওয়াশরুম করাইছি, করে আমি বেডে শোয়াইছি। আবার কিছুক্ষণ পর আমাকে আবার ডেকে উঠাইছে, ডেকে ওঠানোর পর আবারও এবার ওয়াশরুমে গেছে। যাওয়ার পরে মাঝরাতে দেখে প্রচন্ড জ্বর, তখন ডক্টরকে ডেকে নিয়ে আসছি, উনি অ্যান্টিবায়োটিক দিয়েছেন। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরও জ্বর কমতেছে না। আমি বলছি স্যার এরকম খারাপ অবস্থা, বলতেছে যে 4 ঘন্টা না পার হওয়া পর্যন্ত আমরা দ্বিতীয়বার অ্যান্টিবায়োটিক দিতে পারবো না। তখন 4 ঘন্টা পার হয়েছে, তখন ভোর 4টা, তখন আবার অ্যান্টিবায়োটিক দিয়েছে, তা তো জ্বর কমতেছে না। বলতেছে যে আপনারা এক্ষুনি, ওনার তো অবস্থা খুব খারাপ, আপনারা আইসিইউর ব্যবস্থা করেন। তখন আমি আইসিইউতে গেছি, ওখানে যাই দেখি কোনো বেড খালি নেই। ঠিক আছে, আমি বললাম যে দেখেন আমার ওয়াইফ এরকম বয়স, এরকম কি দেখি, আমার ওয়াইফ তো বাঁচবে না অক্সিজেন ছাড়া, আইসিইউতে না ভর্তি করলে অবস্থা খুব খারাপ। ওনারা বলতে দেখেন আমরা তো নিরুপায়, আমরা আরেকটা বেডের থেকে আমরা আরেকজন নামাই দেবো, তারপর আপনার নাম্বার দিয়ে যান, আমরা দেখি কি করা যায়। সকাল 6টা তখন ডক্টর বলে যে আপনি আইসিইউ যেভাবে ব্যবস্থা না করতে পারেন তাহলে কাজ করেন, হাইপ্রো একটা মেশিন আছে আইসিইউর কাজ চালানো যায়, তো ওইটার ব্যবস্থা করেন। তো ওইটা যখন আনতে গেছি তখন দেখি যে ওই আপনার কি বলে ওই যে ইনচার্জ, ফ্লোর ইনচার্জ, ওনার রুমে মেশিনটা থাকে। তো ওই মেশিনটা আনানো হয়েছে, কিন্তু যে একটা নজল ক্যানালা একটা নাম আছে, একটা হ্যাঁ নজল ক্যানালা, তো ওইটা আবার ওই ডয়ার আটকাইতে চাবি উনি নিয়ে গেছে ইনচার্জ। তো হসপিটাল হয়তো 2টা-3টা করে থাকে। আকিস গ্রুপকে ধন্যবাদ, তারা করোনাকালীন সময়ে প্রায় 75 থেকে 80টা নাসেল নজরুল্লাহ, এটার দাম 2900 টাকা, এটা দাম 2900 টাকা। তখন আমি দেখেছি 8টা না বাজে উনি আসবে, মেশিনের দাম অনেক বেশি, ওটা হয়তো শুধু ওইটার জন্য। জি হ্যাঁ, ওইটার দাম আপনার 2900 টাকা। তাই আমি বলছি কি আপনি লিখে দেন, আমি এটা কিনে নিয়ে আসি। তা আমি ওটা কিনে নিয়ে আসছি, কেনার সময় বলছি ভাই যদি না লাগে আমি ফেরত দিতে পারবো, হ্যাঁ দিতে পারবেন। 2900 টাকা আমি ওটা কিনে নিয়ে আসছি। কিনে আনার পরে দেখি কি যে আপনার ওই সেটিং কে করবে। তো ডক্টর বলছে আপনি ওই আইসিইউতে যান, আইসিইউতে যান, ওখানে যে ওয়ার্ড বয় থাকে ওদেরকে যে কোনো ডেকে নিয়ে আসেন, ওনারা লাগাই দেবে। তখন ডেকে আনতেছে, উনি আসতে পারতেছে না। আমি একবার দৌড়চ্ছি এখানে বেডে, আরেকবার দৌড়চ্ছি আইসিইউতে, এই দৌড়দৌড়ির উপরে আমি আসি, কেউ আসতেছে না। তখন এই দৌড়দৌড়ি করতে করতে ওই আপনার কি বলে ওই যে ইয়াটা, ওই যে ইনচার্জ, উনি চলে আসছে মহিলা। উনি আসার পরে দেখা যায় এরকম অবস্থা, পরে বলে যে ঠিক আছে আমি গুলো বের করে দিচ্ছি। তাই বের করে দিয়ে ওনারা অক্সিজেন লাগাইতেছে। অক্সিজেন লাগাই দেওয়ার পরে আমি জিজ্ঞেস করতেছি এখন কি অবস্থা তোমার, মানে ইশারাতে বলতেছে যে অক্সিজেন আমি পাচ্ছি না। তো ডক্টরকে ডেকে নিয়ে আসছি, দেখানোর পর ডক্টর বলছে দেখেন মেশিন অক্সিজেন চলতেছে, কিন্তু ওদের একটা মানে ভুলের কারণে আজ এই অবস্থা। তখন বিকাল যে মানুষ অক্সিজেন ছাড়া 1 মিনিট বাঁচতে পারে না, সেই মানুষকে সকাল 8টা থেকে বেলা 2:30 পর্যন্ত অক্সিজেন ছাড়া রাখা হয়েছে। কিভাবে জানেন, মানে অক্সিজেন লাগাইছে, আমি 2:30 দিকে ও বলতেছে আমি অক্সিজেন কিন্তু পাচ্ছে না, ইশারাতে বলতেছে, মানে অক্সিজেন না খেয়েও দিচ্ছে, আবার যে আরেকটা বাড়তি ওইটাও দিয়ে রাখছে, ইশারাতে বলতেছে আমি অক্সিজেন পাচ্ছি না। তখন আমি কি মনে করি, আমি নিজেই ডাক্তার ছাড়াই আমি না খেয়ে এটা খুলছি, এই কষ্টেরটা খুলছি, খুলে দেখে কি গুরু যে প্লাস্টিক রাবার যে থাকে না অক্সিজেন না খেয়ে ভিতরে ঢোকার জন্য, ওইটা দেখে কি এখানে ভাঁজ খেয়ে রয়েছে, অক্সিজেন সাপ্লাই হচ্ছে। মানে যে মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে না সেই মানুষ 2:30 পর্যন্ত অক্সিজেন ছাড়া। তখন ওর মানে পালস 34-এ চলে আসছে। তখন আমি তারা থেকে ডক্টর ডেকে নিয়ে আসছি, ডেকে আনার পরে বলতেছে আপনি তাহলে এই করেন, ওই ওয়ার্ড বয়কে ডেকে নিয়ে আসেন। ওকে যে বললাম যে ভাই আমার রোগী তো মারা যাবে, বাঁচবে না, আপনি একটু আসেন। তখন উনি আসে পুরো সেটিং করে লাগাই দিয়েছেন। তখন দেখি কি গরু মানে 34 থেকে আপনার 98-তে চলে গেছে। তখন আমি আল্লাহ হ্যাঁ আল্লাহ তুমি ওকে বাঁচাইছো, আল্লাহ তুমি সাহায্য করছো। তখন আমি দেখি কি আবার 98 থেকে আবার কমতে 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 30-এর দিকে চলে আসতেছে। ডক্টর বলছে যে দেখেন আপনার পেশেন্ট যে কোনো কিছু হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, ঠিক আছে এখন আল্লাহ করেন। তখন আমি বলতে বাড়িতে ফোন দিছি, ওরা বলতেছে তাহলে বাড়িতে নিয়ে চলে আসেন। আমি এখন কি করবো, কান্না করতেছি, হসপিটালে হাঁটাহাঁটি করে কান্না করতেছি। তা আমাকে একজন বলতেছে দেখেন সবকিছুর মালিক তো আল্লাহ, আপনি আজকে দিনটা অপেক্ষা করেন, কালকে সকাল পর্যন্ত দেখেন কি হয়। তখন সন্ধ্যা 6টা বাজে, বৃহস্পতিবার, মাগরিবি টাইম হয়ে গেছে, আমি নামাজ পড়তে যাব। তো একটা আফার কথা বলতে হয়, উনি এতটা আসলে মানবিকতা আমি হসপিটালে কাউকে পাই নাই। উনি সারাদিন এরকম কষ্ট দেখে সারাদিন ডক্টর বলছে মেসেজ করতে, আমার হাত লেগে যাচ্ছে, পর ওই আফাটা মেসেজ করতেছে পাশে বসে পিঠে, তার গোসল খাওয়া সব বন্ধ করতে সারাদিন আমার ওয়াইফের সেবা যত্ন সে করতেছে। তখন আমি যখন নামাজ পড়তে যাবো আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমার ওয়াইফের মাথায় হাত দিয়ে বলতেছি আল্লাহ তুমি তো ওকে নিয়ে যাবে আজকে, আমি জানি ওরা তুমি রাখবা না, তা তোমার কাছে আমার একটাই চাওয়া যে আল্লাহ তুমি
ওকে আমার সামনে নিও, আমি না থাকতে যেন ওকে তুমি আল্লাহ নিও না। আমি নামাজ পড়তে গেছি, প্রত্যেকদিন আমি আল্লাহর কাছে দোয়া করছি। আমি ওই দিনকে মাগরিবের নামাজ যখন পড়ি, সিজদায় পড়ে আমি আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ এতদিন দোয়া করছি আমার রানীকে তুমি সুস্থ করে দাও, আজকে তোমার কাছে দোয়া করতে চাই, আল্লাহ তুমি আমার রানীকে নিয়ে যাও। কারণ ওর কষ্ট এটা সহ্য করার মতো না। তখন আমি নামাজ টামাজ পড়ে ফিরে আসি, তখন 7:30 বাজে। তবে ওর একটা সারা জীবনে ওর একটা স্বপ্ন ছিল যে আমার মৃত্যু যেন তোমার বুকে হয়। ঠিক আছে, ও বেডে বসে রয়েছে, হাতটা এইভাবে করে, আমি পিছনে বসে রয়েছি। তা আমি তো জানি যে মানুষ যখন মুমূর্ষু অবস্থা থাকে তখন তার পাশে বসে সূরা কলমা পড়া উচিত, কারণ আমি তো জানি ওর পড়ার মতন পরিবেশ হয় নাই। তখন আমি ওর কানের কাছে আমি মুখ নিয়ে আমি সূরা যেটা যেটা জানি পড়তেছি, দোয়া কলমা পড়তেছি। আর ও একটু সুস্থ থাকা অবস্থায় আমি ওকে তওবা করাইছি, সবকিছু করাইছি, ওই মসজিদে মিলাদ দিছি, আল্লাহর কাছে মাফটাও চাওয়াইছি। তো তখন আমি পিছনে বসে রয়েছি, তখন 7:30 থেকে 8:45 বাজে রাত। আমি দেখি ও নিঃশ্বাস দেখলাম 30-এ চলে এসেছে, 30-এ এসে আটকে গেছে, বাড়েও না কমেও না। তখন ও অক্সিজেন লেভেল, জি, তখন ও আস্তে করে মাথাটা আমার বুকের উপর দিয়ে পড়ে গেছে। তখন আমি কান্না করে বলছি, আমার রানী আর জীবিত নাই। যারা এত ভালোবাসতাম আমার ছেলে পৃথিবী থেকে চলে গেছে। আমার 3টা সন্তান মারা গেছে, টাকা পয়সা সব শেষ খরচ করেছে ওর পিছনে। তবু চিন্তা করছে, আল্লাহ ওকে যদি বাঁচা রাখতো, লাগলে আমি ভিক্ষা করতাম, ভিক্ষা করে আমি সময় ওকে চিকিৎসা করতাম। ও চলে যাবে জানি, কিন্তু এইভাবে এত তাড়াতাড়ি যাবে এটা ভাবি নাই। তারপরে সবাই আসে, ইচ্ছা ছিল যে কাউকে কাছে আসতে দেব না, ইচ্ছা ছিল যে জীবিত থাকা অবস্থা কেউ আসে নাই, আজ মারা গেছে এখন সবাই আসছে, ওর কাছে কাউকে আসতে দেব না। ও বলছিল যে তুমি যেখানে থাকো, আমি যদি মারা যাই তুমি তোমার কাছে রেখো আমারে, যাতে তুমি আমার কবরটা জিয়ারত করতে পারো, আমার কবরটা দেখাশোনা করতে পারো। তো যখন মারা গেছে তখন ওর আফা ওর মা কান্নাকাটি করে বলছে, দেখো বাবা, মেয়ে তো মারা গেছে, তো ওকে তুমি আমার বাড়িতে নিয়ে আসো। পরে ওর বাড়িতে নিয়ে যাই, ওখানে ওর দাফন খাফন করি। পৃথিবীতে, আমি তো আগে বলছি, পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে যদি কাউকে ভালোবাসতাম, সে হচ্ছে আমার স্ত্রী রানী, যারে ভালোবাসার কারণে আমি এই অ্যাসিড দিয়ে আমার বুকের ভিতরে নাম লিখছিলাম। অ্যাসিড দিয়ে? জি। ওটা কি ওরকমই আছে নাকি? না, অনেকটা শুকিয়ে গেছে। ওই অ্যাসিড পাতা আছে না এক ধরনের, ওই পাতা মানে বেটে ওই পাতাতে লিখছিলাম। হালকা আফসা দাগ আছে এখনো। অনেক দিন বাঁচার স্বপ্ন দেখছিলাম ওকে নিয়ে, কিন্তু ভাবছিলাম এই জীবনে জানি না আমার লাইফে কি আছে। ওদের এখানে নিয়ে যাওয়ার পরে মাটি দিলাম, মাটি দেওয়ার পরে 10 থেকে 12 দিন ওখানে ছিলাম। তারপরে আমি বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে দেখছি আমি এরকমের রাস্তায় মানে একাকিত্বভাবে থাকি। এই নামাজ পড়তে বসে কান্না করি, কারোর সাথে ঠিক মতো কথা বলি না। তাই ফ্যামিলি থেকে এগুলো বুঝতো যে ওর জানি ওর মনে হয় হয়তো খারাপ কিছু হতে পারে। তো এই বাড়ির থেকে সবাই বলতো যে ওরা এই জিনিসটা ভোলানোর জন্য যত দ্রুত সম্ভব ওরা বিয়ে দিয়ে দেন। তা সবাই তো জানতো যে আমি টানিকে এত ভালোবাসতাম, সবাই জানে আমি
বিয়ের কথা কেউ আমার সামনে বলতে সাহস পেত না। বেশ কিছুদিন পার হয়ে যায় এইভাবে, অনেকদিন বাড়িতে থাকি, কয়েক মাস থাকি। তখন আমি বলি যে মা আমি ঢাকা, এর ভিতরে কিন্তু আমার বাবা মারা যায়। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, কোনো দাবি নেই তার উপরে। দাবি নাই, না, আল্লাহ কোনো অনুযোগ নাই, না, কোনো অভিযোগ নেই আব্বার প্রতি। এখনো নামাজ পড়তে বসলে আমি আমার রানীর জন্য আগে দোয়া করি, তারপর আব্বার জন্য দোয়া করি। আমার সন্তান কিভাবে দোয়া করি, বলি আল্লাহ আমার রানী জেনে গুনাহ করছে, না জেনে করছে, জীবন যত গুনাহ করছে আল্লাহ তুমি সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। তোমার বাবার জন্য, আব্বার জন্য বলি আব্বা যত জীবনে ভুল করছে, যা কিছু করছে আল্লাহ তুমি আমার আব্বাকে কবর শান্তিতে রাখো, তাকে তুমি জান্নাত নসিব করো। তোমার রানী চলে যাওয়া কতদিন হলো? এই 1.5 বছর। কোথায় আছো এখন জাহিদ? এখন ঢাকাতেই আছি। অনুষ্ঠান শেষ করছি একদম শেষ মুহূর্তে, অনুষ্ঠানের এই শেষ প্রান্তে এসে গুরু একটা কথা, আমি রিসেন্টলি কিছুদিন বিয়ে করছি। কতদিন হলো? এই কয় মাস, 6 মাস 7 মাস এরকম হবে, বা তার একটু বেশি হতে পারে। কেন বিয়েটা কেন হয়েছে, আমি বলছিলাম আমি ঢাকা চলে যাব, তখন যে মেজো বেতন ফ্যামিলি ডিটেইলটা শুনবো, বাট তুমি বিয়ে করেছো রাইট? জি। সে তো আছে এখন? জি। কেমন আছো তাকে নিয়ে? সে অনেক ভালো। সব জানে তো? সব, হ্যাঁ সব বলছি ওকে। ইনফ্যাক্ট এখন তার ডিটেইলে জানবে। ঠিক আছে, সব বলছি, মানে এর থেকে আরো ডিটেইল ওকে বলছি আমি, যে বাসরাতে আমি সব বলছি, সব জানে। হ্যাঁ, পারিবারিক ভাবে বিয়ে হয়েছে? পারিবারিক ভাবে, মানে তোমার পরিবার থেকেই বিয়ে দিয়ে দিয়েছে? জি। পিড়াপিড়ি তো প্রথম থেকেই করছিল, তোমার যেহেতু মানসিকভাবে অনেক বিধ্বস্ত ছিল, তোমাকে স্বাভাবিক করার জন্য ওরা প্রয়োজন মনে করেছিল, তুমি রাজি হওনি। পরে মনে হয় তোমার মেজো ভাই এই উদ্যোগটা, হ্যাঁ মেজো ভাই বলছে ওকে বিয়ে না দিয়ে বাড়ি থেকে ওর বের করেন না। ওকে, ফাইনালি তখন এই সিদ্ধান্তটা পারিবারিক ভাবে নাই, তুমি ভালো আছো এখন বিয়ে করে, রাইট? হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। অনুষ্ঠান একদম শেষ প্রান্তে আমরা শেষ করছি অনুষ্ঠান, বাট আজকে মাঝে মাঝে এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়। আজকে এরকম সিচুয়েশন আরেক দফায় আমার সামনে উপস্থিত। সেটি হচ্ছে যে এই ছেলেটিকে গুরুগিরি করার মতো সৎসাহস আজ আমি এতে সময়ের একেবারেই নাই। কারণ আচ্ছা, ব্যক্তি মানুষ হিসেবে যায় তুমি কেমন? ভালো জানি না, রামদানি এসে দৌড় দিতে ওই অভ্যাস আছে নি? একটা বয়স পর্যন্ত ছিল, ওই যখন খুব লিমিটেড বয়স, এটার জন্য তুমি দায়ী না। তোমার প্রতি যে রকমের যে ধরনের অন্যায় অত্যাচার হয়েছে, এটার ইম্প্যাক্ট একটা বাচ্চার উপর পড়লে সে আরো অনেক বেশি ফেরোসাস হয়ে যায়। সেরকম তুমি হওনি। একজন ভালোবাসা প্রবণ স্বামী এবং ভালো একজন মানুষ হিসেবে নিজেকে পরবর্তী জীবন পর্যন্ত নিয়ে গেছো। সো অনেকের ক্ষেত্রে কিন্তু আরো বাজে ঘটনার জন্ম নেয়, হয়তো বাজে রকমের অ্যাডিক্টেড হয়ে যায়, খুনি হয়ে যায় বা সন্ত্রাসী হয়ে যায়। সেই জায়গাটা থেকে নিজেকে, আমি এই দিক থেকে কিন্তু আমি নিজেকে আমি সেভ রাখছি। ভেরি গুড। সো সব মিলিয়ে এমন একজন মানুষের গল্প আমাদের সামনে উপস্থাপিত হলো। সো আজকের এই মাঝে মাঝে এই সিচুয়েশন আমার সামনে উপস্থিত হয় যখন আমি আমার গুরুগিরি বন্ধ হয়ে যায়। আজকে সেই পরিস্থিতি তৈরি হয়েছিল, এই জন্য আমি ইচ্ছা করে পুরো গল্পটা, পুরো সময় জুড়েই গল্পটার মধ্যে আমি নিজে তো প্রবেশ করিনি, আর নতুন করে কোনো কথা যে বলবো সেটারও প্রয়োজন অনুভব করিনি। বাট আজকের তারিখে একটু মনোযোগ দিয়ে আপনারা চিন্তা করে বলুন তো, কে কবে কিভাবে এরকম যত্ন করে নিজের প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসতে পারছেন? দিনের পর দিন আপনার প্রিয়তমা স্ত্রী যখন অসুস্থ থাকে, আপনার প্রিয়তমা স্ত্রী যখন ট্রিপিক্যাল সো কল্ড গ্ল্যামার লুক সবকিছু যখন অসম্পূর্ণ থাকে, সে যখন আপনার গ্ল্যামারাস পার্টনার হিসাবে আপনার যে কোনো প্রয়োজনীয়তা, কি চাক্ষুষ কি শারীরিক, সব সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ থাকে, প্রতি মুহূর্তে আপনাকে তার জন্য স্ট্রেস নিতে হয়, কষ্ট করতে হয়, তার জন্য দুশ্চিন্তা করতে হয়, পরিশ্রম করতে হয় দিনের পর দিন। ও যেমন বলছিল যে 1 মাস 24 দিন আমি একই জিন্স এবং টি শার্ট পরে কাটিয়েছি মেডিকেলের বারান্দায়, দিনের পর দিন গোসল করিনি, কখন খেয়েছি বা খাইনি তার কোনো ঠিক ঠিকানা থাকেনি। এইভাবে যত্ন করে
কয়জন আপনি এবং আমি আমাদের মধ্যে নিজের প্রিয়তমা গার্লফ্রেন্ডের কথা কিন্তু বলছি না, গার্লফ্রেন্ড মানে তো হানিমুন স্টেজ, বিয়ের কথাও বলছি না, যাদের বিয়ের বয়স মাত্র 6 মাস, তখন তো শুধু তার শরীরে ঘ্রাণ সঙ্গেই তো 6 মাস পার হয়ে যায়, তখন তো পিনিকের মতো থাকে সময়টা, সেই সময়ের কথাও বলছি না। আমি বলছি যে দীর্ঘদিন বৈবাহিক সম্পর্কের পরে তার প্রতি মায়াতে, ভালোবাসায় আর মহব্বতে এইরকম ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে পারেন আমাদের মধ্যে কে কয়জন আছেন বলেন তো? আমি তো এখন পর্যন্ত সেই জায়গাটা অর্জন করতে পারিনি বলেই আমার মনে হয়। তাই আমি সত্যি ক্ষমা চাচ্ছি। আমি তার আগে জানতে চাইলাম মানুষ হিসেবে তুমি কেমন। আমার কাছে তো কোনো মিথ্যা পরীক্ষা করার কোনো মেশিন নাই। যখন সে আমাকে আশ্বস্ত করলো যে না গুরু, টিপিক্যালি খারাপ বলতে যে ঘটনাগুলো ঘটে, আমি আমার জীবনের সাথে সেই ঘটনাগুলোকে কখনোই প্রশ্রয় দিইনি। তাই আমি বলছি তোর পা ধরে ক্ষমা চাচ্ছি জাহিদ, আমি কোনোভাবে তোর গুরু হওয়ার যোগ্যতা রাখি না। কারণ যেই জায়গাতে তুমি নিজেকে দাঁড় করিয়েছো, যে জায়গাতে নিয়ে গেছো, আমি তো বটেই। আমার বিশ্বাস যদি যারা এখন অনুষ্ঠানটা শুনছে, গার্লফ্রেন্ডের গল্প আমি করিনি, আমি আরেকবার বলছি 6 মাসের বৈবাহিক সম্পর্ক না, তারপরে এই সম্পর্কে যারা ভিতর দিয়ে গেছে, তারা নিজের প্রিয়তমা স্ত্রীর এইরকম সিচুয়েশনে এইরকম যত্ন করে পাশে থাকতে পেরেছে, এরকম ঘটনা খুব কমই ঘটে। তুমি আজ সত্যি আমাদেরকে অনেক গর্বিত করেছো, পরিপূর্ণ করেছো। যে ভালোবাসার গল্পের কথা আমরা প্রতি মুহূর্তে ভালোবাসার বাংলাদেশ থেকে বলতে চাই। পুরো একটা কথা বলবো প্লিজ। ও যখন সুস্থ ছিল, একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের 13 বছর মানে টোটাল 12 বছরের সম্পর্ক, মানে সংসার জীবন। এই 12 বছরের ভিতরে ও কোনোদিন আলাদা বালিশে ঘুমায়নি। আমার বাম হাতের উপরে ঘুমাইছে। কোনোদিন যদি আমি ইচ্ছা করি, আমি দেখি ও মানে বালিশে মাথা দেয় কিনা, আমি ইচ্ছা করে হাতটা আমি আমার বুকের উপর রাখছি বা সাইড করে রাখছি, ও মাথা দিতে যেয়ে মাথা উঁচু করে রাখছে। এই 12 বছর? হ্যাঁ, 12 বছর। আমি বলছি কি ব্যাপার, মাথা বালিশে মাথা দাও। বলে তুমি জানো না তোমার হাতের উপর মাথা না দিলে আমি ঘুম আসে না। আমি হাত দিছি, তারপর হাতের উপর মাথা দিয়ে ঘুমাইছে। কোনোদিন ও আলাদা বালিশে ঘুমায়নি। আমার কিছু জিনিস শেখাও তো, আমি আমার নিজের শেখার জন্য বলছি। কেমন ছেলে বৈবাহিক সম্পর্কে? যাই তুমি দেখতে সুন্দর, যেমন চেহারা দেখতে পছন্দ করে বাঙালি জনতা, সেই নিরিখে চিন্তা করলে তুমি একদম 10-এ 9 তো পাবেই। গায়ের রং সুন্দর, সুঠাম দেহ, মুখের কাটিং কুটিং, শরীরের স্ট্রাকচার সুন্দর, সুপুরুষ বলতে যা বোঝায় তা তুমি। এবং আমার মতো বুড়ো জীর্ণ কোনো মানুষ না, একদম ইয়াং একজন ছেলে এবং এনার্জেটিক। তুমি বলো তো কেমন ছেলে 12 বছর এইরকম একজন মানুষের সাথে সংসার করেছে? প্রতি মুহূর্তে কিন্তু তোমাকে অনেক কষ্টের ভিতর দিয়ে যেতে হয়েছে। অসুস্থতা সবসময় কোনো না কোনো ভাবে আড়ালে আবডালে উকিঝুঁকি মেরেছে তোমাদের জীবনে, স্পেশালি তোমার ওয়াইফের, যেটা তোমার গল্পে উঠে আসছিল। তুমি কি ক্লান্ত হয়ে পড়েছিলে? তুমি কি বিরক্ত ছিলে নাকি 12 বছরের এই একযুগ সম্পর্কটা তুমি সত্যি এনজয় করেছো? আমার এক বাক্যে যদি বলো, অনুষ্ঠানে একদম 12 বছরের ভিতরে এক বাক্যে সংসার জীবনে তো খুনসুটি রাগারাগি তুমি থাকে। এনজয় করেছো কিনা? কিন্তু আমি চাচ্ছিলাম যে আরো 1200 বছর যদি আমরা যদি একসাথে তুমি থাকতে পারতাম। পরিতৃপ্ত? অবশ্যই। কিন্তু আমি এই জায়গাটাতেই অনেক বেশি প্রবলেম ফেস করি। আজকের পৃথিবীতে এত বেশি ফাস্টার, মানে ধরো তুমি রিক্সায় যাচ্ছ, গাড়ি চালাচ্ছ, মুভ করতেছো, চোখ শিফট করলেই এমন নজরানা সামনে আসে, তখন এই কুকুর প্রজাতীয় প্রাণীর এই মনটা চায় যে একটু হালকা, একটু ভেসে যায়, একটু মাস্তি করি। আরেকটা কথা বলি, Please. আমি এখন আল্লাহর কাছে কি বলি জানেন? বলি আল্লাহ, যদি কোনো ওসিলা যদি তুমি আমাকে জান্নাত দান করো। আমরা শুনছি যে হাদিসে আছে যে একটা পুরুষের জন্য 70টা থেকে 72টা। আমি এই কথাটা তোমার শুনবো না, কারণ এমন একজন মেয়ে আমি আমার স্ত্রীকে শুনবো, চাই। আমি শুনতে চাচ্ছি না, কারণ আছে এর পিছনে। এমন একজনকে নিয়ে এখন নতুন করে জীবন শুরু করেছো, সে মেয়েটির প্রশ্ন তুমি বর্ণনা দিয়েছো যে এমন সে অনেক ভালো। এক্স্যাক্টলি, সেজন্য আমি শুনতে চাই না, কারণ মেয়েরা কারো শ্যাডো পর্যন্ত বরদাস্ত করে না। সে বর্তমান পৃথিবীতে হোক আর বেহেশতে হোক, তারা চায় আমার স্বামী, আমার প্রিয়তম মানুষটি একান্ত আমার হোক। সো সে যদি সত্যিকার নেককার মেয়ে হয়ে থাকে, যে তোমার এখন বর্তমান ঘরে আছে, তারও একই রকম অধিকার সে হ্যাঁ, রাখে। হ্যাঁ, সেটাই। এক্স্যাক্টলি এই কারণে শুনতে চাচ্ছে না। বাট আমি আজকে ভালোবাসার যে উপাখ্যান, ভালোবাসার বাংলাদেশে দেখেছি, ভালোবাসার বাংলাদেশের ক্যানভাস যেভাবে তুমি পরিপূর্ণ করেছো, যে ভালোবাসার বাংলাদেশ থেকে আমি সবসময় ভালো লাগার কথা মানুষের কাছে কমিউনিকেট করতে পছন্দ করতাম, সেটার সাক্ষাৎ
এবং প্রকৃষ্ট উদাহরণ তোমার মাধ্যমে উপস্থাপিত হয়েছে। আমার বিশ্বাস ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 এর আর্কাইভে অনেক যত্নের সাথে একজন স্বামী কিভাবে তার প্রিয়তম স্ত্রীকে দিনের পর দিন, বছরের পর বছর যত্ন করে ভালোবাসতে পারে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। তোমার তিনটা সন্তান পৃথিবীর আলো পরিপূর্ণভাবে দেখার আগে পৃথিবী থেকে চলে গেছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকেরই হয়তো যারা পৃথিবীতে এসেছে তাদের অবয়ব তোমার বুকের মধ্যে এখনো লেপ্টে আছে। তুমি নিজে সন্তান হিসেবে জন্ম হওয়ার পর থেকে একদম আর্লি এজ থেকে শুরু করে পরবর্তী কাল পর্যন্ত যে ধরনের ঘটনার এক্সপিরিয়েন্স তুমি করেছো তোমার বাবার কাছে, আমার মনে হয় না তুমি যেমনটা তুমি বলেছিল যে কোনো পৃথিবীতে কোনো ছেলে তার বাবার কাছে এই ধরনের নিগৃহীত, এ ধরনের কষ্ট মনে হয় কোনোদিন এক্সপিরিয়েন্স করনি যেমনটা তুমি করেছো। আমি কষ্টের বর্ণনা শোনার পরে একমত হয়েছি, আসলেই এমন টাইপের কষ্ট কারো কপালে কখনো জুটেনি। বড় বেশি কপাল পোড়া তুমি, একদম আর্লি এজ থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন কষ্টের ভেতর দিয়ে গেছো। একটা মানুষের জীবনে সর্বোচ্চ যে পরিমাণ কষ্ট একজন মানুষের প্রাপ্য হতে পারে তার চাইতে অনেক বেশি কষ্ট তুমি কাছ থেকে দেখেছো। স্পেশালি তোমার বাবার দেয়া কষ্ট, স্পেশালি বাবা হয়ে তিনটা সন্তানের পৃথিবীতে আসার আগ মুহূর্তে তাদের চলে যাওয়ার সেই প্রস্থান দৃশ্য, অ্যাট দ্য সেম টাইম যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছো। তুমি বারবার বলছো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কাউকে ভালোবেসে থাকি সেটা আমার প্রিয়তমা স্ত্রী। সেই মানুষটাকেও তুমি অনেক চেষ্টা করার পরেও বুকের পাঁজরে বেঁধে রাখতে পারোনি। তুমি বলছিলে যে 12টা বছর একটা দিনও সে আমার বাইরে কোথাও ঘুমায়নি, আমার বাম হাত সবসময় তার জন্য নির্ধারিত থাকতো, যার উপরে মাথা রেখে তোমাকে ঘুমাইতো। সো এই মানুষটির কষ্টের কোঠা আমার মনে হয় পূর্ণ হয়ে গেছে। আল্লাহর কাছে প্রার্থনা করি বাকি জীবনটা তোমার জন্য শুধুই সুখ, ভালোবাসা আর মহব্বতে ভরপুর থাকুক। আর যে দারুণ শিক্ষা তুমি দিলে, আমি আর এক দফায় তোমার পা ছুঁয়ে সালাম করে বলছি বাবজান, যে শিক্ষা তুমি দিলে আমার মধ্যে যেন এইরকমই জজবা, এরকম একটা ইমানি জজবা তৈরি হয়, স্বামী হিসেবে আমি আমার স্ত্রী প্রতি যেন এরকম ডেডিকেশন তৈরি হয়, সন্তানকে যেন এমন মহব্বতে বড় করতে পারি, সেই শিক্ষাটা আমি চেয়ে নিচ্ছি। গুরুগিরি আজ সারেন্ডার করছি তোমার সামনে। তুমি আমি যেগুলো হয়তো কথা দিয়ে বলার চেষ্টা করি স্টুডিও থেকে, বছরের পর বছর তুমি তোমার জীবন দিয়ে সত্যিকারের ভালোবাসার গুরু হিসেবে নিজেকে উপস্থাপন করেছো আমার সামনে। আমার বিশ্বাস যারা আমরা ভালোবাসতে জানি, ভালোবাসতে চাই, তারা এই উদাহরণ তাদের জীবনে এক্সারসাইজ করবে। অনুষ্ঠান শেষ করছি আজ। ইচ্ছে ছিল প্রচুর ফোন কল এবং আরো বেশি কমেন্টস এবং টেক্সট নেয়ার, অনুষ্ঠানের কারণে আজকে হয়তো সময় শেষ করে নিয়ে আসছি। বাট জাহিদের ঘটনার রেফারেন্স ভালোবাসার বাংলাদেশ তার প্রোগ্রাম থেকে মাঝে সাজিয়ে দিবে, কারণ আজকে পরিপূর্ণ একজন মানুষের ভালোবাসা এবং তার ডেডিকেশনের গল্প দারুণভাবে উপস্থাপিত হয়েছে ভালোবাসার ক্যানভাসে। সবার জন্য অনেক অনেক দোয়া, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, জাহিদের জন্য অনেক প্রার্থনা আর জাহিদের প্রতি কৃতজ্ঞতা যে আমি এহতেশাম সহ বহু মানুষের ভালোবাসার দারুণ একটা শিক্ষা দেওয়ার জন্য। সবাই ভালো থাকুক আর জীবনটাকে অনেক বড় করে বাঁচুক সে প্রার্থনায় আজ শেষ করছি। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। অনেক 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 বেশি ধন্যবাদ আমাদের গুরুকে, এবং আজকে আমাদের যিনি গেস্ট ছিল তাকেও। খুবই চমৎকার একটা স্টোরি, এবং লাস্ট যে কয়টা শো আসলে আমি ঢাকা এফএম-এ করতে পেরেছি সেই শোগুলোর মধ্যে সব থেকে ইউনিক আমি বলবো। প্রতিজন গেস্টের গল্পই অনেক ইউনিক ছিল, অনেক ডিফারেন্ট ছিল, বাট আমি খুব আপ্লুত আসলে, এত চমৎকার একটা স্টোরি। সো লাস্ট কিছু কমেন্ট পড়তে চাচ্ছি, মালিক আহমেদ আছে, এবং মিনওয়াইল আপনাকে বলতে চাচ্ছি যে এরকম স্টোরি যদি আপনারও থেকে থাকে, এরকম অনেক অসংখ্য গল্প আপনারও আছে উইনো। সো এই গল্পগুলো আপনি চাইলে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন ভালোবাসার বাংলাদেশ 90.4 ঢাকা এফএম এখানে। সো শেয়ার করার জন্য আপনি যেটা করবেন, দ্যাট ইজ আপনি আপনার সেল ফোনের টেক্সট অপশনে চলে যাবেন, সেল ফোনের টেক্সট অপশন গিয়ে টাইপ করবেন GURU গুরু, দেন স্পেস আপনার নাম, লোকেশন এবং ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, ওকে। এবং আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপের থ্রুতে আমাদের সঙ্গে কমিউনিকেট করতে, তাহলে যেটা করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ছোট্ট করে আপনার যে ভালোবাসার গল্পটি আছে এটি ভয়েস নোট আকারে অথবা হচ্ছে SMS আকারে পাঠিয়ে দিতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841904904, ওকে, 01841904904, দ্যাট ইজ আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার। কিছু কমেন্ট পড়তে চাচ্ছি। রাজু আছে, ভালোবাসা বাংলাদেশের সব থেকে হৃদয়স্পর্শী গল্প, অনেক কিছু শিখলাম। ভাইকে বলবো নিশ্চয়ই আপনি আপনার ভালোবাসার উত্তম প্রতিদান পাবেন। আদর্শ প্রেমিক, আপনাকে স্যালিউট জাহিদ ভাই, অবশ্যই চমৎকার একটা গল্প, এবং মানে ইট ওয়াজ সো অ্যামেজিং যে আমরা সবাই জাস্ট হয়ে বসেছিলাম যে এখন কি হবে, এখন কি হবে, এখন কি হবে। নাজনুন আছে আমাদের সঙ্গে, আলী আকবর আছে, ভালোবেসে সবকিছু করা সম্ভব, তা আপনি প্রমাণ করে দিলেন, এক্স্যাক্টলি। জয় আছে জয়েন করে আমাদের সঙ্গে, আফরোজা আছে, স্টোরিটা এমন হবে ভাবিনি,
ওকে, এক্স্যাক্টলি, আমরা কেউই আসলে ভাবিনি যে স্টোরিটা এরকম হয়ে যাবে। সো আপনাকেও বলতে চাচ্ছি, আপনি চাইলে আপনার স্টোরিটা আমাদের ঢাকা এফএম 90.4 এর এই ফেসবুক যে পেজটা আছে এখানে ইনবক্স করতে পারেন ছোট্ট করে। তাহলে কিন্তু একটা ফিল্টার হয়, কয়েকটা ধাপে আমাদের স্টোরিগুলো ফিল্টার হয়। ফিল্টার হওয়ার পরে যদি আপনার স্টোরিটা আমাদের যে টিম আছে, টিমের ভালো লেগে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সিলেক্ট করা হবে এবং আপনি আগামী সপ্তাহে আমাদের পাশের এই হট সিটটাতে বসে আমাদের সবার সঙ্গে কিন্তু আপনি আপনার ভালোবাসার স্টোরিটা শেয়ার করতে পারেন। মাহবুব আছে, জাহিদ ভাই আপনাকে স্যালিউট, আপনার জীবনে ইনশাআল্লাহ আল্লাহ ভালো কিছু রেখেছে অবশ্যই, আনডাউটেডলি। দেন শেষ ঠিকানার রাত্রি আছে, আমার গল্পটা বলতে চাই গুরু। সো শেষ ঠিকানার রাত্রি আপনাকে বলতে চাচ্ছি, আপনি যদি আপনার গল্প বলতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কমিউনিকেট করতে পারেন 01841904904। এটা হচ্ছে ঢাকা এফএম এর হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনি আপনার নাম ঠিকানা দিয়ে অবশ্যই ছোট্ট করে ভালোবাসার গল্পটা সামারি করে লিখে পাঠাবেন। আর যদি লিখে না পাঠাতে চান সেক্ষেত্রে আপনি ভয়েস নোট আকারে লিখে পাঠাতে পারেন, মানে রেকর্ড করে। ওকে, দেন আমাদের সঙ্গে আছে রাজু। ফারুক আছে, গ্রেট ম্যান, অ্যাকচুয়ালি হি ইজ। মানে এখনকার জমানায় আসলে এরকম ভালোবাসা, এরকম প্রেম দেখা, ইটস সো রেয়ার। সো খুব চমৎকার আজকের গল্পটা। কাইয়ুম আছে জয়েন করে, হাবিবুর রহমান আছে আমাদের সঙ্গে, ওয়ালিউর আছে, গুড নাইট গুড নাইট গুড নাইট। ওকে, শেষ ঠিকানার রাত্রি আছে, দেন মহিদুর সরকার আছে, তাই নাকি? ফারনাজ মিলি আছে, চোখ থেকে পানি ধরতে পারছি না, চোখ ঝাপসা হয়ে গিয়েছে আসলে ওদের। কি এক্স্যাক্টলি নীলি, খুবই চমৎকার একটা গল্প আজকের। লিমন আছে জয়েন করে আমাদের সঙ্গে, দেন মালিক রহমান আছে, ফারুক আছে, শারিয়ার আছে, গুরু আপনার আলাউদ্দিন আছে জয়েন করে, দেন মইনুল আছে, নাইস, অনেক সুন্দর। ওকে, শাহরিয়ার আছে, মাশাআল্লাহ। সীমান্ত আছে জয়েন করে, মেহেদি আছে, হ্যালো আপু, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো আছি। এবং এত চমৎকার একটা গল্প শোনার পরে আমরা সবাই অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিলাম। সোহেল রানা আছে জয়েন করে, গুরু কেমন আছেন? গুরু অনেক বেশি ভালো আছেন। রাব্বি হোসাইন আছে আমাদের সঙ্গে জয়েন করে, মেহেদি হাসান আছে, ওয়েদুর আছে, অনেক বেশি ভালো লাগলো। সবার ভিতরে সমান ভালোবাসা থাকে না, অনেকের বউ এরকম অবস্থা দেখে নিজেকে সরে নেয়, কিন্তু গল্পের ভাই তা এরকম একদমই করে না। এক্স্যাক্টলি, কিন্তু আপনার নামটা খুব চমৎকার, মিডল ক্লাস। ইমন আছে, অঙ্গনাপু কেমন আছেন? ভালো আছি, ভালো আছে, অনেক বেশি ভালো আছে। রুবি আক্তার আছে, আমি আর আমার স্বামী আছি। হ্যালো রুবি আক্তার এবং রুবি আক্তারের স্বামী কেমন আছেন? রুবেল খান আছে জয়েন করে আমাদের সঙ্গে, মানিক আছে, দেন উই হ্যাভ মেহেদি হাসান, তন্ময় কুমার আছে জয়েন করে, অনেকে আমাদের সঙ্গে কানেক্টেড ছিলেন। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে কানেক্টেড ছিলেন, লটস অফ লাভ ফর ইউ। এবং আজকের মতো শোটা এখানে র্যাপ করছি। আগামী সপ্তাহে ঠিক বৃহস্পতিবার অঙ্গন আবার চলে আসবো ভালোবাসার বাংলাদেশ নিয়ে ঢাকা এফএম 90.4 এ। আমার সঙ্গে অবশ্যই আমাদের মধ্যমণি গুরু থাকবেন এবং আপনাদের মাঝে থেকে একজন গেস্ট থাকবেন যার গল্পটা আমরা আগামী সপ্তাহে রাত 11টায় শুনবো। সো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি ঢাকা এফএম এর সাথেই থাকবেন।